হ্যালো গাইস, হ্যালো 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 হ্যালো, কি অবস্থা? আচ্ছা, কাহিনী যেটা হইছে, তোমাদের এই কয়দিন 8টায় ক্লাস নিতে নিতে আমি ভাবছিলাম তোমাদের ক্লাসটা 8টায়, তোমাদের রুটিনে মনে হয় 7:30টায় দেওয়া না। আমি ভাবছি তোমাদের ক্লাস 8টায়, এর জন্য আমি 8টার সময় আসছি। যাই হোক গাইস, ওয়েলকাম টু দ্য ক্লাস। আই গেস আমরা পরের দিন থেকে 7:30টায় ক্লাস করবো, 8টায় না, কারণ 8টায় হলো হচ্ছে ওদিকে আমাদের ম্যাথ ক্লাসের সাথে একদমই শার্প টাইমিং হয়ে যায়। ওকে, সো তোমাদের ক্লাসটা 7:30টাই হবে, সমস্যা নাই। আজকের দিনটা আমরা 8টায় করি, তারপর থেকে আমরা আবার 7:30টায় ক্লাসে ব্যাক করবো। ওকে, সো ওয়েলকাম টু দ্য ক্লাস। আজকে আমাদের ম্যাগনেটের 4 নাম্বার লেকচার, এবং আজকের লেকচারে আমরা কিছু অ্যাডিশনাল জিনিস শিখবো। আগে আমরা যে কনসেপ্টগুলো পড়ে আসছি, স্পেশালি চার্জ ইন আ ম্যাগনেটিক ফিল্ড, এই কনসেপ্ট আমাদের অলরেডি পড়া শেষ। যে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে চার্জ যদি 90 ডিগ্রি কোণে প্রবেশ করে তখন কি হয়, যে বৃত্তাকার পথে ঘুরে, অন্য কোনো কোণে প্রবেশ করে তখন হচ্ছে হেলিক্যাল পথে ঘুরে, তাই না? সো এখানে আরো কিছু ডিপ কনসেপ্ট আছে যেগুলো আসলে তোমার অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ। এইচএসসির জন্য যা যা লাগবে সেগুলো পড়ানো হয়ে গেছে, ঠিক আছে? বাট হয় না যে কিছু ইনসাইট আছে, যে ইনসাইটগুলো হচ্ছে তোমার আন্ডারস্ট্যান্ডিং আরো বেটার করবে। এবং কিছু ম্যাথ আছে, 3টা ম্যাথ আমরা করব, এবং তার পাশাপাশি আরো কিছু ইনসাইট দেখব। এবং একটা ছোট্ট জিনিস মিস হয়ে গেছিল আমার, সেটা হচ্ছে কৃতকাজটা। এখান থেকে এমসিকিউ আসতে পারে, রিটার্ন আসবে না। কৃতকাজ থেকে রিটার্ন আসবে না, কারণ কৃতকাজ খুবই সহজ, এখান থেকে এমসিকিউ আসতে পারে, সেটা হচ্ছে আমি একটু বলে দিব। আর আমরা আগের দিন বায়োট-স্যাভার্ট ল শিখছি, এবং আজকে হচ্ছে বায়োট-স্যাভার্ট ল এর অ্যাপ্লিকেশন শিখবো। ওকে, সো যারা ক্লাসে জয়েন করছেন আমাকে একটু জানাই দিবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা, আমার কথা ঠিকঠাক শুনতে পারতেছেন কিনা, সবকিছু ঠিকঠাক দেখতে পারতেছেন কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে, উই উইল স্টার্ট দ্য ক্লাস, লেটস গো। ও মাই গড গাইস, কি অবস্থা? হ্যালো, ক্লাস করি না, এই এক পাপি আছে এসে বলছে ক্লাস করি না। এই বেটা, তুই ক্লাস করিস না তাহলে বলতে আসছিস কেন? ক্লাস করে না, আবার গর্ব করে এসে বলতেছে আমি ক্লাস করি না। মানে মনটা চায় তোকে কিন্তু একদম, ঠিক আছে, ক্লাসের স্লাইড বানাই দিব, স্লাইডের মধ্যে কিন্তু তোরে পোস্টার হিসেবে বানায় তারপর নিয়ে আসবো স্লাইড, ঠিক আছে? পড়ালেখা করে না, আবার এইসব বলে যে না আমি তো ক্লাস করি না, না জানি কত গর্বের কথা, গর্ব করতেছে। যাই হোক, ভাও ভাও ভাইয়া, ভাও ভাইয়া কি জিনিস ভাই? তোমাদের কমেন্ট আমি কিছু বুঝি না দাদা। এখন খাইতে গেছি আর আপনি 5 মিনিট আগে আইসা পড়ছেন। খাও খাও, সমস্যা নাই, খেয়ে নাও খেয়ে নাও, ঠিক আছে? আসো আসো, আমরা শুরু করি, ঠিক আছে? তুমি খাওয়া দাওয়া করে আসো, সমস্যা নাই। দেখো, এটা হচ্ছে আগের দিনের পড়ায়, মনে আছে? একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে চার্জ প্রবেশ করলে কি হয়, দেখেন আমাদের বেশ কয়েকটা কেস ছিল। আমি হচ্ছে কেস ওয়াইজ আপনাদের একটু দেখাই দিই, যেন এমসিকিউতে যদি এই জিনিস আসে আপনাদের যেন কোনো কনফিউশন না হয়, ঠিক আছে? কথা হচ্ছে এমসিকিউতে আসলে কোনো সমস্যা হওয়া যাবে না। এমসিকিউতে আসলে যেন এক দেখে আমরা বুঝতে পারি যে হ্যাঁ, এইটার উত্তর হচ্ছে এরকম হবে। ওকে, সো প্রথম কথা লেখো, যদি একটা চার্জ, ধরো এরকম একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, কিরকম ম্যাগনেটিক ফিল্ড, লেট সাপোজ এরকম একটা ম্যাগনেটিক ফিল্ড আছে বি। ওকে, এবং একটা চার্জ কি করছে, ম্যাগনেটিক ফিল্ডে আইদার ম্যাগনেটিক ফিল্ড বরাবর প্রবেশ করছে, ওকে, অথবা এই দিক বরাবর ভি, অথবা জিনিসটা এরকম হয়েছে এই দিক বরাবর আমাদের ম্যাগনেটিক ফিল্ড এবং চার্জ প্রবেশ করছে তার উল্টা দিকে, ওকে, এই দিক বরাবর। ওকে, তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি এই দুইটা কেসে চার্জ এবং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যবর্তী কোণ কত, দেখো চার্জের বেগ এবং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যবর্তী কোণ এখানে ভি, এবং বি এর যে মধ্যবর্তী কোণ সেটা আইদার 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি, এটাই হচ্ছে কেস ওয়ান। যদি এমন হয় একটা চার্জের বেগ এবং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যবর্তী কোণ আইদার 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি হয়, সেক্ষেত্রে আমাদের চার্জের উপর ম্যাগনেটিক ফোর্সের মান হবে 0। কি বলেন ভাইয়া, ম্যাগনেটিক ফোর্সের মান 0 কেন হবে? ম্যাগনেটিক ফোর্সের ফর্মুলা কি ছিল? Fm = Q VV sin থিটা। থিটার মান যদি 0 হয়, sin 0 এর মান কত? 0। sin 180 এর মান কত? 0। তাহলে ফোর্সের মান কত হবে? 0ই হবে, ঠিক আছে? সো একটা চার্জ যদি 0 ডিগ্রি কোণে অথবা 180 ডিগ্রি কোণে ম্যাগনেটিক ফিল্ডে প্রবেশ করে, তার উপর কোনো ম্যাগনেটিক ফোর্স কাজ করবে না। এখন আমরা নিউটনের গতির প্রথম সূত্র থেকে জানি, যদি একটা বস্তুর উপর কোনো রকম বাহ্যিক বল কাজ না করে, তাহলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে সরল পথে চলতে থাকবে। তাহলে চার্জের উপর যদি কোনো ম্যাগনেটিক ফোর্স কাজ নাই করে, তাহলে চার্জ কেমনে গতিশীল হবে? সমবেগে সরল পথে গতিশীল হবে। সো চার্জ কি করবে এই কেসে? চার্জ সমবেগে সরল পথে গতিশীল হবে। লেখো, সমবেগে সরল পথে গতিশীল হবে, ঠিক আছে? গতিশীল হবে, একদম সহজ, মনে থাকবে, ক্লিয়ার?
শিওর, গুড। সেকেন্ড কেসটা কি ছিল ভাইয়া? সেকেন্ড কেসটা ছিল যদি চার্জ ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে 90 ডিগ্রি কোণে প্রবেশ করে। কি করে? ধরো ম্যাগনেটিক ফিল্ড এইভাবে ভিতরের দিকে, তল বরাবর ভিতরের দিকে, একটা চার্জ কি করছে? একটা চার্জ এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে 90 ডিগ্রি কোণে প্রবেশ করছে। ভাইয়া 90 ডিগ্রি কোণে কেমনে প্রবেশ করছে? এইভাবে, ওকে, এইভাবে প্রবেশ করছে। যদি এইভাবে প্রবেশ করে মানে চার্জের বেগ এবং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, সেক্ষেত্রে ফোর্সের মান কত হবে? সেক্ষেত্রে ফোর্সের মান হবে হচ্ছে, লেখো, এফ এম ইজ ইকুয়ালস টু কিউ ভি বি, কারণ সাইন 90 মান হচ্ছে 1। এতটুকু নিয়ে কোনো কনফিউশন নাই। এবং এই ফোর্সটা কি হিসাবে কাজ করবে? এই ফোর্সটা কিন্তু কেন্দ্রমুখী বল বা সেন্ট্রিপিটাল ফোর্স হিসেবে কাজ করবে। এবং আলটিমেটলি আমাদের যে চার্জ আছে, চার্জ কি করবে? চার্জ বৃত্তাকার পথে ঘুরবে। চার্জ কি করবে? চার্জ বৃত্তাকার পথে ঘুরবে। বুঝতে পেরেছো? একদম সহজ, মনে থাকবে। তাহলে যদি 0 ডিগ্রি কোণে বা 180 ডিগ্রি কোণে গতিশীল হয় চার্জ, সেক্ষেত্রে চার্জ সরল পথে যাবে, কোনো এদিক ওদিক বাঁকাবাঁকি নাই, ঠিক আছে? যে 90 ডিগ্রি কোণে প্রবেশ করে সেক্ষেত্রে হচ্ছে বৃত্তাকার পথে ঘুরবে। এবং ফোর্সের মান কত হবে? ফোর্সের মান হবে হচ্ছে কিউভিপি। যদি এমন হয় এই দুইটা অ্যাঙ্গেল বা এই তিনটা অ্যাঙ্গেল বাদে অন্য যে কোনো অ্যাঙ্গেলে প্রবেশ করে, মানে 0 ডিগ্রি, 180 ডিগ্রি আর 90 ডিগ্রি বাদে যদি অন্য যে কোনো কোণে প্রবেশ করে, সেক্ষেত্রে চার্জের গতিপথটা হবে হচ্ছে হেলিক্যাল পাথ, ঠিক আছে? যদি এরকম হয়, ধরো এই আমাদের চার্জ, সরি এই আমাদের ম্যাগনেটিক ফিল্ড, এটা হচ্ছে বি, ওকে, এবং আমাদের চার্জ প্রবেশ করছে এই বরাবর, এই হচ্ছে আমাদের চার্জ, সে প্রবেশ করছে এই বরাবর, এই অ্যাঙ্গেল হচ্ছে থিটা, ওকে। থিটার মান অবশ্যই নট ইকুয়ালস টু 0, ওকে। থিটার মান নট ইকুয়ালস টু 180 এবং থিটার মান নট ইকুয়ালস টু 90, এই তিনটা বাদে অন্য যে কোনো কোণে যদি চার্জ প্রবেশ করে, সেক্ষেত্রে চার্জের গতিপথ কেমন হবে? সেক্ষেত্রে চার্জের গতিপথ হবে হচ্ছে হেলিক্যাল পাথ, ওকে। কি? হেলিক্যাল পাথ, ওকে। এবং এই হেলিক্যাল পাথের জন্য আমরা অ্যানালাইসিস কেমনে করতাম? দেখো, চার্জের যে বেগ থাকতো সেই বেগকে আমরা দুইটা উপাংশে ভাগ করতাম, মনে আছে কিনা? দুইটা উপাংশে আমরা ভাগ করতাম। একটা উপাংশ হইতো এই বরাবর, এটাকে আমরা বলতাম হচ্ছে ধরো Vx, ওকে, বা ভি হরাইজন্টালও বলতে পারো বা VH-ও বলতে পারো, হরাইজন্টাল কম্পোনেন্ট। এবং আরেকটা হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট, ঠিক আছে? এটাকে প্রকাশ করা হয় এইভাবে, এটা হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট। এই বেগের দুইটা কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে হরাইজন্টাল কম্পোনেন্ট যেটা ম্যাগনেটিক ফিল্ড বরাবর, এবং আরেকটা হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট যেটা ম্যাগনেটিক ফিল্ডের সাথে লম্ব বরাবর। তাইলে এখানে যে হেলিক্যাল পাথটা হবে, হেলিক্যাল পাথে কি হয়? চার্জ ঘুরতে ঘুরতে সামনে আগায়। চার্জ ঘুরবে কার জন্য? চার্জ কি এইটার জন্য ঘুরবে নাকি এটার জন্য ঘুরবে? চার্জ ঘুরবে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের সাথে লম্ব বরাবর যে বেগটা কাজ করবে তার জন্য। তার মানে এই যে ভিটি বা আমাদের ভার্টিক্যাল যে কম্পোনেন্টটা, ও হচ্ছে চার্জকে বৃত্তাকার পথে ঘুরাবে, চার্জকে বৃত্তাকার পথে ঘোরাবে। এগুলো আমরা পড়ে আসছি কিন্তু, হ্যাঁ, আজকে একটু সামারি দিয়ে দিচ্ছি, ওকে, কারণ একটু অর্গানাইজড ভাবে তোমার খাতায় লেখা থাকা দরকার, একটু বিক্ষিপ্তভাবে লেখা ছিল, একটু সাজানো অবস্থায় লেখা থাকা দরকার যে কি কি কেস হইতে পারে, ওকে। আর যেটা আমাদের হরাইজন্টাল কম্পোনেন্ট VH, ও কি করবে? ও চার্জকে সামনে এগিয়ে নিয়ে যাবে, চার্জকে কি করবে? সামনে এগিয়ে নিয়ে যাবে। বুঝেছো? একদম সহজ, ক্লিয়ার গাইস? এতটুকু নিয়ে কোনো কনফিউশন নাই। এখান থেকে যে কোনো এমসিকিউ আসতে পারে, কোন অ্যাঙ্গেলের জন্য কি হবে, যদি এমসিকিউতে আসে পারবা, শিওর, গুড। ম্যাথও কিন্তু আসতে পারে। আচ্ছা, ওকে। এবার আসেন কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট যেগুলো হচ্ছে আপনার আন্ডারস্ট্যান্ডিংকে আরেকটু বেটার করবে। ভাই কীরকম ইম্পর্টেন্ট কনসেপ্ট? দেখেন, আমরা এখানে একটা অ্যানালাইসিস করব, চার্জ যদি 90 ডিগ্রি কোণে প্রবেশ করে তার জন্য কি হবে। আচ্ছা ফাইন ভাইয়া, 90 ডিগ্রি কোণে প্রবেশ করলে যেন কি হয়? ধরেন এখানে আমাদের কাছে ম্যাগনেটিক ফিল্ড আছে এই 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 এই, এখানে আছে এই 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 এই, এখানেও এই 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 এই, এখানে এই 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 এই, ওকে। এখন ধরো একটা চার্জ আছে, এই হচ্ছে চার্জ, সেই চার্জ কি করছে? 90 ডিগ্রি কোণে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে প্রবেশ করছে। এখন কি হবে? এই চার্জটা বৃত্তাকার পথে ঘুরবে। কি হবে বলো তো? চার্জটা বৃত্তাকার পথে ঘুরবে। এখন এই যে বৃত্তাকার পথে সে ঘুরবে, এই বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত হবে? মনে আছে বের করার ফর্মুলা? এখানে আমাদের যে বেগটা, এই বেগটা বা যে বেগটা 90 ডিগ্রি কোণে যেটা কাজ করতেছে, তার জন্য হচ্ছে উপরের দিক বরাবর একটা ম্যাগনেটিক ফোর্স ক্রিয়েট হয়, এবং সেই ম্যাগনেটিক ফোর্সটা কাজ করে সেন্ট্রিপিটাল ফোর্স হিসেবে। এগুলো সব কিছুর প্রমাণটা আমরা দেখে আসছি। সো আমরা জানি এখানে যেটা হবে, ম্যাগনেটিক ফোর্সটা কাজ করবে কি? কেন্দ্রমুখী বল হিসাবে। আচ্ছা, ম্যাগনেটিক ফোর্সের মান কত এই কেসে? কিউভিবি। থিটার মান তো 90, এবং সেন্ট্রিপিটাল ফোর্সের মান কত? mv²/r, যেখানে r হচ্ছে চার্জ যেই বৃত্তাকার পথে ঘুরতেছে সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধ। তাহলে খেয়াল করো, এখান থেকে যদি আমি একটু r এর ফর্মুলা নিয়ে আসি, তাহলে আসবে হচ্ছে mv/qb।
ঠিক আছে, আর সমান কি আসতেছে mv ডিভাইডেড বাই কিউব। এই ফর্মুলা আমরা অলরেডি দেখছি। ওকে, এখান থেকে দেখো আর এর আরো একটা ফর্মুলা জেনারেট করা সম্ভব। চার্জ যখন বৃত্তাকার পথে ঘুরবে তার বেগের মান কি চেঞ্জ হবে না? কেন্দ্রমুখী বল কিন্তু বেগের মান চেঞ্জ করতে পারে না, শুধুমাত্র বেগের ডিরেকশন চেঞ্জ করতে পারে। এখানে ম্যাগনেটিক ফোর্সটা কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করবে, সো যেটা করবে বেগের দিকটা পরিবর্তন করবে, বেগের মান কিন্তু পরিবর্তন করতে পারবে না। সো চার্জ যেই বেগ নিয়ে প্রবেশ করবে সেই বেগ নিয়েই কিন্তু ঘুরতে থাকবে। তার মানে চার্জের একটা নির্দিষ্ট মানের বেগ আছে। যদি চার্জের বেগের মান এবং চার্জের ভর নির্দিষ্ট হয় তাহলে চার্জের ভর বেগের মানও নির্দিষ্ট হবে না? অবশ্যই হবে। এই যে m এটা কি? চার্জের ভর। এই যে v এটা কি? চার্জের বেগ। চার্জের ভর এবং বেগের মানকে গুণ করলে কি পাবা? ভর বেগের মান পাবা। তো এখান থেকে বলতে পারি r is equals to p divided by qb। বুঝতে পারছো? তাহলে তোমারে বললো একটা চার্জ 90 ডিগ্রি কোণে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে প্রবেশ করছে এবং সে 2 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরতেছে। ম্যাগনেটিক ফিল্ডের মান দিয়ে দিছে, চার্জের মান দিয়ে দিছে, দিয়ে বলছে চার্জের ভরবেগ কত। কেমনে বের করবেন? এই যে চার্জের ভরবেগ বের করার ফর্মুলা p is equals to mv is equals to qb into r। এইটা হচ্ছে চার্জের ভরবেগ। এটা কি? এটা চার্জের ভরবেগ। লেখো, যে কোনো কিছু আসতে পারে। চার্জের ভর বেগ। এখন তোমার কিন্তু চার্জের বেগ দিয়ে দিবে না যদি ভরবেগ বের করতে বলে। বেগ দিয়ে দিলে তো সহজ, বেগ দিয়ে দিলে জাস্ট ভর দিয়ে গুণ করে দিলেই ভরবেগ পেয়ে যাবা। তোমারে দিয়ে দিবে ঘূর্ণন পথের ব্যাসার্ধ, সেখান থেকে ভরবেগ বের করা লাগবে, তখনই তো মাথার মধ্যে একটা চক্কর দিবে। বাট দেখো ফর্মুলা কত সহজ, জাস্ট চার্জের মান মাল্টিপ্লাইড বাই ম্যাগনেটিক ফিল্ডের মান মাল্টিপ্লাইড বাই সে যে বৃত্তাকার পথে ঘুরতেছে সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধ। মনে থাকবে? শিওর? গুড। তাহলে একটু স্টার মার্ক দিয়ে রাখো। এটা ইম্পর্টেন্ট ফর্মুলা, এটাও ইম্পর্টেন্ট ফর্মুলা, এটাও ইম্পর্টেন্ট ফর্মুলা। যে কোনো একটা মনে থাকলে বাকিগুলো আসলে অটোমেটিক মনে থাকবে। ওকে, এবার আসি হচ্ছে আমরা একটু পর্যায়কালের ফর্মুলাতে। কিসে? পর্যায়কালের ফর্মুলায়। পর্যায়কালের ফর্মুলাটা কিরকম দেখো। পর্যায়কালের ফর্মুলাটা ছিল এরকম 2 পাই r ডিভাইডেড বাই v, তাই না? এই ছিল হচ্ছে আমাদের পর্যায়কাল বের করার ফর্মুলা, যে টোটাল অতিক্রান্ত দূরত্ব, যে আমাদের চার্জটা যে ঘুরবে বৃত্তাকার পথে, একবার ঘুরে আসলে তার অতিক্রান্ত দূরত্ব কত হবে? পরিধির সমান ডিভাইডেড বাই চার্জের বেগের মান। এইটাই হচ্ছে একবার ঘুরে আসতে প্রয়োজনীয় সময় বা পর্যায়কাল। সেক্ষেত্রে দেখো আমাদের r এর ফর্মুলা অলরেডি আমরা জানি। r এর ফর্মুলাটা একটু বসাই দাও তো। 2 পাই ইন্টু r মানে কত? r মানে হচ্ছে mv ডিভাইডেড বাই qb। তাহলে v ইন্টু qb। এখান থেকে দেখো তো v কাটাকাটি চলে যাচ্ছে না? কাটাকাটি চলে যাচ্ছে, থাকতেছে কি 2 পাই m ডিভাইডেড বাই qb। এখান থেকে খুবই সুন্দর একটা ইনসাইট আছে। প্রথমে ফর্মুলা লেখো। ওকে, এই যে পর্যায়কালের ফর্মুলা, এই ফর্মুলার মধ্যে কোথাও বেগ নামক রাশিটা আছে না? কোথাও বেগ আছে পর্যায়কালের মধ্যে? নাই কিন্তু। তার মানে এই যে চার্জ যে ঘুরবে বা ঘুরে আসবে তার জন্য যে প্রয়োজনীয় সময়, সেটাই তো পর্যায়কাল বলতেছি। এই পর্যায়কাল চার্জের বেগের উপর নির্ভরই করে না। তাহলে লেখেন পর্যায়কাল চার্জের বেগের উপর নির্ভর করে না। পর্যায়কাল চার্জের বেগের উপর নির্ভরই করে না। চার্জের বেগের উপর নির্ভর করে না। বুঝেছো? একটা নির্দিষ্ট চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা নির্দিষ্ট চার্জকে তুমি যেই বেগেই নিক্ষেপ করো না কেন তার পর্যায়কাল সব সময় সেম থাকবে। এখন তুমি বলতে পারো যে ভাইয়া এটা কিভাবে সম্ভব? এটা কেমনে সম্ভব যে আমার একটা চার্জ তাকে আমি 200 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলাম, তার পর্যায়কাল যা হবে, আর একটা চার্জকে ওই চার্জকে আমি যদি 1000 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করি তার পর্যায়কাল সেম কেমনে হবে? কারণ তুমি যত বেশি বেগে নিক্ষেপ করবা তার ঘূর্ণন পথের ব্যাসার্ধ তত বড় হবে বা তত বড় বৃত্তাকার পথে সে ঘুরবে, বাট ঘুরে আসতে সমান পরিমাণ সময় লাগবে। তুমি যদি ব্যাসার্ধের ফর্মুলাটা দেখো, ব্যাসার্ধ কিন্তু বেগের সাথে সমানুপাতিক। সো বেগ যত বেশি হবে ঘূর্ণনের ব্যাসার্ধ তত বেশি হবে, কিন্তু পর্যায়কালে কোনো পরিবর্তন আসবে না। তাইলে যদি আমি আপনাকে দুটো এক্সাম্পল দেই, ধরেন এটা হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে? এটা একটা ম্যাগনেটিক ফিল্ড। ওকে ওকে ভাইয়া বুঝছি, এটা একটা ম্যাগনেটিক ফিল্ড। এখন আমি একটা চার্জকে দুইবার নিক্ষেপ করছি, ঠিক আছে? প্রথমে নিক্ষেপ করছি হচ্ছে লেটস সাপোজ 100 মিটার পার সেকেন্ড বেগে, এবং পরবর্তীতে এই চার্জকে আমি নিক্ষেপ করছি 500 মিটার পার সেকেন্ড বেগে। বলো তো কি হবে? ব্যাসার্ধ এবং পর্যায়কালের ব্যাপারটা কি হবে? দেখা যাবে এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। ওকে, 1 নাম্বার যে চার্জটা আছে বা 1 নাম্বার অবস্থায় যখন আমি চার্জটাকে নিক্ষেপ করছি তখন তার ঘূর্ণন পথের ব্যাসার্ধ হচ্ছে এটা, লেটস সাপোজ এটা। আর যখন আমি 2 নাম্বার অবস্থায় 500 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করব তখন তার ঘূর্ণন পথের ব্যাসার্ধটা বড় হয়ে যাবে, এরকম কিছু একটা হবে, ঠিক আছে?
এরকম কিছু একটা। সো এটা হচ্ছে 1 নাম্বার অবস্থায় ঘূর্ণন পথের ব্যাসার্ধ r1 এবং এইটা হচ্ছে 2 নাম্বার অবস্থায় ঘূর্ণন পথের ব্যাসার্ধ r2। ঘূর্ণন পথের ব্যাসার্ধ আলাদা আসবে, বাট পর্যায়কাল কিন্তু সেম। যখন তুমি 100 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছো তখনও ঘুরে আসতে যে সময়টা লাগবে t1, যখন তুমি 500 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছো তখনও ঘুরে আসতে একই পরিমাণ সময় লাগবে t2। t1 এবং t2 সমান হবে। ওকে, তারপরে একই চার্জকে তুমি যদি দুইটা ডিফারেন্ট বেগেও নিক্ষেপ করো সেম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, স্টিল তার পর্যায়কাল সমান হবে। চেঞ্জ হবে কি? চেঞ্জ হবে হচ্ছে ঘূর্ণন পথের ব্যাসার্ধ। সো তুমি যত জোরে নিক্ষেপ করবা সে তত বড় বৃত্তাকার পথে ঘুরবে, বাট একবার ঘুরে আসতে তার সময় লাগবে নির্দিষ্ট। সময়ে কোনো পার্থক্য এখানে তৈরি হবে না। খুবই ইন্টারেস্টিং কিন্তু, ঠিক আছে? সো এই জিনিসটা হচ্ছে খুবই সুন্দর একটা জিনিস, মনে থাকবে। তাহলে এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধের ফর্মুলা। ব্যাসার্ধের আমরা আরো দুইটা ফর্মুলা দেখব। এটা হচ্ছে ভরবেগের ফর্মুলা বা ব্যাসার্ধের সাথে ভরবেগের সম্পর্ক। তোমাকে ব্যাসার্ধ দিয়ে বা ঘূর্ণন পথের ব্যাসার্ধ দিয়ে হচ্ছে ভরবেগ বের করতে বলতে পারে। এটা হচ্ছে পর্যায়কালের ফর্মুলা এবং এই সম্পর্কটা খুব ইম্পর্টেন্ট যে পর্যায়কাল বেগের উপর নির্ভরই করে না। তুমি যত বেশি বেগেই নিক্ষেপ করো না কেন পর্যায়কাল আসলে সবসময় সেম থাকবে। বেশি বেগে নিক্ষেপ করলে সে বড় বৃত্তাকার পথে ঘুরবে, দ্যাটস ট্রু, বাট পর্যায়কালে কোনো পরিবর্তন আসবে না। ক্লিয়ার? গুড। এবার ভাইয়া আর কি কি ইম্পর্টেন্ট কনসেপ্ট আমার লাগবে? ওকে, দেখো আমরা আর এর যে ফর্মুলাটা শিখলাম, আর এর ফর্মুলাটা কি ছিল? ছিল হচ্ছে এমভি ডিভাইডেড বাই কিউবি। এখন এমভি মানে কি? এমভি মানে হচ্ছে ভরবেগ। তাহলে উপর আমরা লিখতেছি ভরবেগ ডিভাইডেড বাই কিউবি। আচ্ছা, যখন তুমি এরকম একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে চার্জকে নিক্ষেপ করলা, আমাকে বলো তো চার্জের একটা নির্দিষ্ট গতিশক্তি আছে না? তুমি বললে হ্যাঁ ভাইয়া চার্জের একটা বেগ আছে, চার্জের একটা ভর আছে। চার্জের গতিশক্তি তো অবশ্যই থাকবে, না থেকে যাবে কই? ইয়েস, চার্জের একটা গতিশক্তি আছে। তাহলে ধরে নিই আমাদের চার্জ, তাকে আমরা 90 ডিগ্রি কোণে নিক্ষেপ করছি এভাবে ভি বেগে ম্যাগনেটিক ফিল্ডের সাথে। তার গতিশক্তি কত হবে? তার গতিশক্তি হবে হচ্ছে হাফ এমভি স্কোয়ার্ড। ওকে, এই গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক কি? এটা জানো তো, গতিশক্তি এবং ভরবেগের সম্পর্ক কি? গতিশক্তি ইজ ইকুয়ালস টু ভরবেগের স্কোয়ার ডিভাইডেড বাই 2m। তুমি এখানে ভরবেগের জায়গায় এমভি বসাও, দেখবা হাফ এমভি স্কোয়ারই পেয়ে গেছো। সেটা হচ্ছে গতিশক্তি এবং ভরবেগের সম্পর্ক। তাহলে আমি ভরবেগ সমান কি লিখতে পারি? আমি লিখতে পারি ভরবেগ সমান √ওভার 2m ইকে। বুঝছো? সহজ। তাহলে ভরবেগের পরিবর্তে এখানে বসাই দাও। তাহলে আর এর নতুন আরেকটা ফর্মুলা পেয়ে যাবা, √ওভার 2m ইকে ডিভাইডেড বাই হোয়াট? ডিভাইডেড বাই হচ্ছে কিউবি। ওকে, এই হচ্ছে ব্যাসার্ধ এবং গতি শক্তির মধ্যে সম্পর্ক। এটা কি? ব্যাসার্ধ এবং গতি শক্তির মধ্যে সম্পর্ক। ধরো তোমাকে বেগ দিয়ে দেয় নাই, তোমাকে এবার গতিশক্তি দিয়ে দিচ্ছে, ঠিক আছে? এবং গতিশক্তি দিয়ে হচ্ছে তোমার বের করতে বলছে কি যে এই চার্জ কত ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরবে, তখন হচ্ছে এই ফর্মুলা। অথবা তোমাকে বৃত্তাকার পথের ব্যাসার্ধ দিয়ে দিছে, দিয়ে জিজ্ঞাসা করছে চার্জের গতিশক্তি কত হবে। কি করবেন বলেন তো? এই যে ডিরেক্ট ফর্মুলা, গতিশক্তি ইকে হবে হচ্ছে কিউ আর বি তার উপর স্কয়ার্ড ডিভাইডেড বাই টুয়াইস এম। ওকে, এখন কিউ আর বি মানে হচ্ছে ভরবেগ। একটু আগে পড়ে আসলাম না? বুঝতে পেরেছো? সহজ। তাহলে এই টাইপের প্রশ্ন যদি আসে পারবো, কোনো কনফিউশন নাই। গতি শক্তি দিয়ে দিক, ভরবেগ দিয়ে দিক, যাই দিয়ে দিক না কেন, দিয়ে যদি ব্যাসার্ধ বের করতে বলে, ইটস নট টাফ, সহজ। ওকে, আর কি হইতে পারে? আর কি প্রশ্ন করতে পারে? আচ্ছা, প্রশ্ন যদি আরো পেঁচাইতে চায় তোমাকে এরকম প্রশ্ন দিতে পারে, এগুলো কি চার্জ না? চার্জ তো শুরুতে ধরো স্থির আছে, চার্জকে আমরা গতিশীল করি কেমনে? চার্জকে আমরা গতিশীল করি হচ্ছে একটা সার্টেন অ্যামাউন্ট অফ পটেনশিয়াল অ্যাপ্লাই করে, তাই না? যেমন ধরো তোমার একটা পরিবাহী আছে, পরিবাহীর মধ্যে তুমি চার্জকে গতিশীল করবা। কি করো তুমি? ব্যাটারি কানেক্ট করো। ব্যাটারি বেসিক্যালি কি করে? চার্জকে এনার্জাইজ করে। কিভাবে? পটেনশিয়াল ডিফারেন্স জেনারেট করার মাধ্যমে। সো দেখা যায় ব্যাটারির মধ্যে একটা নির্দিষ্ট বিভব পার্থক্য থাকে এবং তার জন্য চার্জগুলো গতিশীল হয়, কারণ ওখান থেকে তারা এনার্জি পায়। সো আমরা চার্জকে নর্মালি গতিশীল করি বিভব পার্থক্য দেওয়ার মাধ্যমে বা বিভব পার্থক্য অ্যাপ্লাই করার মাধ্যমে। তাহলে যে চার্জটা বিবেগ প্রাপ্ত হয়েছে, সে তো বিবেগ প্রাপ্ত হয়ে ম্যাগনেটিক ফিল্ডে প্রবেশ করতেছে, সে তো জিরো বেগ নিয়ে প্রবেশ করে নাই। এই বিবেগটা সে কেমনে পাইছে? বিভব পার্থক্য থেকে। তাহলে ধরো তোমাকে এরকম একটা প্রশ্ন বলছে যে আমার কাছে একটা ইলেকট্রিক ফিল্ড আছে। ওকে, কি আছে? একটা ইলেকট্রিক ফিল্ড আছে এবং এই ইলেকট্রিক ফিল্ডের দুই পয়েন্টের বিভব পার্থক্য হচ্ছে ডেল ভি। ওকে, এবং একটা চার্জকে এই বিভব পার্থক্যে আমি এনার্জাইজ করছি। একটা চার্জকে কি করছি? আমি এই বিভব পার্থক্যে এনার্জাইজ করছি, করে তারপর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ছাইড়া দিচ্ছি। সে এখন কত ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরবে?
কি বলছে, একটা নির্দিষ্ট ইলেকট্রিক ফিল্ড আছে, তার দুইটা পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য তোমাকে দিয়ে দিবে, দিয়ে হচ্ছে বলবে যে এই বিভব পার্থক্য চার্জ বা এই বিভব পার্থক্য প্রয়োগ করে আমি চার্জকে এনার্জাইজ করছি বা চার্জকে শক্তি দিছি, এবং তারপর চার্জকে আমি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে 90 ডিগ্রি করে প্রবেশ করাইছি। এখন চার্জ কত ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরবে, দিস ইজ দ্য কোয়েশ্চেন। এখন এটা কেমনে সলভ করবা, দেখো এটাও খুব সহজ। প্রথম কথা হচ্ছে তুমি যখন চার্জের উপর এরকম একটা ভোল্টেজ অ্যাপ্লাই করবা, তুমি বেসিক্যালি কি করতেছো, চার্জের উপর কাজ করতেছো। দুই পয়েন্টের বিভব পার্থক্য যদি ডেল ভি হয়, এটার মানে কি, মানে হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে 1 কুলম্ব মানের চার্জকে নিয়ে যাইতে কৃত কাজ বা চার্জের মধ্যে সঞ্চিত শক্তি। আমি তো নিয়ে গেছি কিউ কুলম্ব মানের চার্জকে, তাহলে এই কিউ কুলম্ব মানের চার্জের উপর যদি আমি ডেল ভি পরিমাণ বিভব পার্থক্য অ্যাপ্লাই করি, কৃত কাজ কত হবে, কৃত কাজ ডেল ডাব্লিউ হবে হচ্ছে কিউ ডেল ভি। ওকে, যেখানে কিউ হচ্ছে চার্জের মান এবং ডেল ভি হচ্ছে কি বলতো, যতটুকু ভোল্টেজ তুমি অ্যাপ্লাই করছো চার্জের উপর সেটা, অ্যাপ্লাইড ভোল্টেজ। ওকে, সো ডেল ভি কে আমরা বলতে পারি হচ্ছে অ্যাপ্লাইড ভোল্টেজ, অ্যাপ্লাইড ভোল্টেজ। ওকে ভাইয়া, চার্জটা শুরুতে কেমন ছিল, শুরুতে ছিল স্থির, তার মানে চার্জের শুরুতে কোনো গতিশক্তি নেই, শুরুতে হচ্ছে স্থির। ফাইনালি ধরো সে কোনো একটা গতিশক্তি পাইছে, ভাইয়া ফাইনালি গতিশক্তি কেন পাইলো, তুমি ভোল্টেজ ডিফারেন্স দিছো না, ভোল্টেজ ডিফারেন্স দিলে চার্জের উপর তুমি কাজ করবা, চার্জের উপর যদি কাজ করো চার্জের মধ্যে সেটা শক্তি আকারে জমা হবে এবং চার্জ সেখান থেকে গতিশক্তি পাবে, খুবই সিম্পল। এবং আমরা যদি এখানে কাজ শক্তি উপাদ্য অ্যাপ্লাই করি, কাজ শক্তি উপাদ্য কি বলে, একটা বস্তুর উপর টোটাল কৃত কাজ হবে বস্তুর গতিশক্তির পরিবর্তনের সমান। ওকে, এখানে চার্জের উপর টোটাল কৃত কাজ কত, চার্জের উপর টোটাল কৃত কাজ হচ্ছে কিউ ডেল ভি। গতিশক্তির পরিবর্তন কত, আগে গতিশক্তি ছিল 0, পরবর্তীতে হয়েছে ইকেএফ, তার মানে ফাইনাল গতিশক্তি হবে হচ্ছে কিউ ডেল ভি। দ্যাট মিন্স চার্জ এই গতিশক্তি নিয়ে ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে প্রবেশ করবে। তাহলে এবার বলো ব্যাসার্ধ কত হবে, দেখো তো এই যে গতিশক্তিওয়ালা ফর্মুলা আছে না, গতিশক্তির মধ্যে জাস্ট কিউ ডেল ভি বসাই দাও তাইলেই হয়ে যাবে। তাহলে এখান থেকে যদি আমরা ফর্মুলা লিখি, লেখেন কি হবে বলেন, আর ইজ ইকুয়ালস টু রুট ওভার 2m, গতিশক্তি মানে কত, গতিশক্তি মানে হচ্ছে কিউ ডেল ভি ডিভাইডেড বাই কিউ বি, শেষ। বা তুমি যদি পুরোটাকে রুটের ভিতর আনতে চাও সেক্ষেত্রে আসবে রুট ওভার 2m, উপরে থাকবে হচ্ছে ডেল ভি, ওকে, নিচে আসবে হচ্ছে কিউ বি স্কোয়ার, কারণ এটাকে রুটের ভিতর নিয়ে গেলে কিউ স্কোয়ার বি স্কোয়ার হয়ে যাবে, একটা কিউ কাটাকাটি যাবে, বি স্কোয়ার থেকে যাবে, বুঝছেন? তো এই হচ্ছে ফর্মুলা। এর চেয়ে বেশি পেঁচাবে না ভাই, এর চেয়ে বেশি পেঁচানো সম্ভব না, ঠিক আছে? এর চেয়ে বেশি পেঁচাবে না, ম্যাক্সিমাম যদি পেঁচায় এই পর্যন্ত পেঁচাইতে পারে, যে একটা চার্জকে আমি দিলাম, একটা ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, তার জন্য চার্জটা গতিশীল হইলো, চার্জ গতিশক্তি পাইলো, এইবার সেই গতিশক্তি নিয়ে সে ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে প্রবেশ করলো, তার ঘূর্ণন পথের ব্যাসার্ধ কত হবে। সো দিস ইজ দ্য ফর্মুলা। আপনি আইদার এভাবে করতে পারেন, অথবা প্রথমে ভোল্টেজ অ্যাপ্লাই করার জন্য কতটুকু কাজ হয়েছে সেখান থেকে তার বেগ বের করতে পারেন, বেগ বের করে দেন হচ্ছে এই ফর্মুলাতেও সলভ করতে পারেন, সম্পূর্ণ আপনার ইচ্ছা। আইদার আপনি সব ফর্মুলা সরাসরি অ্যাপ্লাই করতে পারেন, বাট প্রথমে 2-1 লাইন লিখে নেওয়াটা বেটার, অথবা প্রথমে বেগটা বের করে দেন হচ্ছে এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারেন, আপ টু ইউ, আপনি যেভাবে কমফোর্টেবল পারবেন। তাহলে এই কনসেপ্টগুলো যেন মাথায় থাকে, প্রত্যেকটা কনসেপ্ট এখানে গুরুত্বপূর্ণ, আপনার জীবনে কখনো না কখনো কাজে লাগবে, আশা করি এইচএসসি পরীক্ষা অ্যাডমিশন 2 জায়গাতেই কাজে লাগবে। ওকে, গুড। এবার হচ্ছে কৃত কাজ, ম্যাগনেটিক ফোর্স দ্বারা কৃত কাজ। ভাইয়া ম্যাগনেটিক ফোর্স দ্বারা কৃত কাজ কত, লেখো ম্যাগনেটিক ফোর্স দ্বারা কৃত কাজ 0। হ্যাঁ ভাইয়া, ম্যাগনেটিক ফোর্স দ্বারা কৃত কাজ 0, কেমনি কৃত কাজ 0? আচ্ছা তুমি একটু চিন্তা করো তো, ম্যাগনেটিক ফোর্সের ফর্মুলা কি? ম্যাগনেটিক ফোর্সের ফর্মুলা হচ্ছে F ইজ ইকুয়ালস টু কিউ ইন্টু ভি ক্রস বি। ওকে, তার মানে এই ম্যাগনেটিক ফোর্সের ডিরেকশন কোন দিকে হবে? ম্যাগনেটিক ফোর্সের ডিরেকশন হবে হচ্ছে ভি ক্রস বি এর দিকে, মানে হচ্ছে ভি এর সাথেও লম্ব বরাবর এবং বি এর সাথেও লম্ব বরাবর, কারণ ক্রস গুণ করলে আমরা জানি ক্রস গুণ ফলটা উভয় ভেক্টরের সাথে লম্ব বরাবর ক্রিয়াশীল হয়। তার মানে ম্যাগনেটিক ফোর্স যেটা আছে ও হবে হচ্ছে ভি এর সাথেও লম্ব, এবং একই সাথে ম্যাগনেটিক ফোর্স যেটা আছে ও হবে হচ্ছে বি এর সাথেও লম্ব, বোথ আর কারেক্ট। আচ্ছা, তাহলে ধরেন আমার একটা চার্জ এই দিক বরাবর গতিশীল, কোন দিক বরাবর? চার্জের বেগ ধরেন কোনো একটা মোমেন্টে এই দিক বরাবর কাজ করতেছে। ওকে, আচ্ছা চার্জের বেগ যদি এই দিক কাজ করে, চার্জের সরণ কোন দিক কাজ করবে? ভাই বেগ যেদিকে কাজ করবে সরণ তো সেই দিকেই কাজ করবে, তার মানে চার্জের সরণও কাজ করবে কোন দিকে? এই দিকেই। ওকে,
ভাইয়া ফোর্স কোন দিক কাজ করতেছে? ম্যাগনেটিক ফোর্স। ম্যাগনেটিক ফোর্স কাজ করতেছে বেগের সাথে লম্ব বরাবর। বেগের সাথে লম্ব বরাবর মানে হচ্ছে লম্ব বরাবর উপরের দিকেও হইতে পারে, নিচের দিকেও হইতে পারে। আমি ধরলাম উপরের দিকে। এই দিক বরাবর কাজ করতেছে ম্যাগনেটিক ফোর্স বেগের সাথে লম্ব বরাবর। ভাইয়া যে বেগের সাথে লম্ব সে কি সরণের সাথেও লম্ব না? আরে বেগ যেদিকে কাজ করবে সরণ তো সেদিকেই কাজ করবে। তুমি বললা একটা বস্তুর বেগ হচ্ছে সামনের দিকে, সরণ কি পিছনের দিকে হবে নাকি? কখনোই না। বেগ আর সরণ একই দিকে কাজ করে, বল এবং ত্বরণ একই দিকে কাজ করে। মাথায় রাখবা, বেগ এবং সরণ একই দিক কাজ করে, বল এবং ত্বরণ হচ্ছে একই দিক কাজ করে। তাহলে বেগ যদি হয় এই দিকে, অবশ্যই চার্জের সরণ ভেক্টর এই দিকে, ওই পার্টিকুলার মোমেন্টে। এবং ফোর্স কোন দিকে? ফোর্স হচ্ছে বেগের সাথে লম্ব বরাবর, কারণ ফোর্স আমরা পাইছি বেগ এবং ম্যাগনেটিক ফিল্ডের ক্রস প্রোডাক্টের মাধ্যমে। সো অবশ্যই আমাদের ফোর্স হবে বেগের সাথে লম্ব বরাবর। তো যদি বেগের সাথে লম্ব বরাবর হয়, ফোর্স তো সরণের সাথে লম্ব বরাবর। কৃতকাজের ফর্মুলা কি আমরা জানি। কৃতকাজ, আমি যদি ছোট কৃতকাজও বের করি, dw ইজ ইকুয়ালস টু এফ ডিএস কস থিটা। থিটার মান কত? 90। এফ ডিএস কস 90 মানে হচ্ছে 0। ছোট ছোট অনেকগুলো 0 0 কাজকে যোগ করলেও 0ই থাকে। 0 যোগ করলে কি 2 3 হয়ে যায় নাকি? 0ই থাকে, ঠিক আছে? তো অবশ্যই এই পুরা পথ জুড়ে তো আসলে বৃত্তাকার পথে ঘুরবে। প্রত্যেকটা পয়েন্টেই দেখা যাবে বেগের সাথে ফোর্স লম্ব বরাবর। তার মানে প্রত্যেকটা পয়েন্টে সরণ এবং ফোর্স কি হবে? পরস্পরের সাথে লম্ব হবে এবং আলটিমেটলি কৃতকাজ কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। এটা হচ্ছে একটা বোঝার উপায়। আর একভাবেও তুমি চিন্তা করতে পারো কিভাবে। 90 ডিগ্রি কোণে যদি একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে চার্জ প্রবেশ করে, সেক্ষেত্রে সে ঘুরে কিভাবে? সে ঘুরে হচ্ছে বৃত্তাকার পথে। ঠিক আছে, ধরো আমি এরকম 3টা পয়েন্ট নিলাম, লেটস সাপোজ বৃত্তাকার পথে সে ঘুরে, এবং ধরো চার্জটা এইভাবে ঘুরতেছে, এইভাবে ক্লকওয়াইজ করতেছে। তাহলে সেক্ষেত্রে এই পয়েন্টে তার বেগ কোন দিকে? এই পয়েন্টে বেগ বেগ কাজ করতেছে স্পর্শক বরাবর। বেগ কোন দিকে? স্পর্শক বরাবর। ভাইয়া বেগ যদি স্পর্শক বরাবর হয়, এই পয়েন্টে সরণ কোন দিকে? এই পয়েন্টে সরণও কিন্তু সেম ডিরেকশনে, স্পর্শক বরাবর। এই পয়েন্টে বেগ হচ্ছে স্পর্শক বরাবর, সরণ সেম স্পর্শক বরাবর। এই পয়েন্টে স্পর্শক বরাবর বেগ, সরণ সেম স্পর্শক বরাবর। আচ্ছা ভাই, কেন্দ্রমুখী বল কোন দিকে? কেন্দ্রমুখী বল বাদ দাও, ম্যাগনেটিক ফোর্স কোন দিকে? এখানে ম্যাগনেটিক ফোর্সই কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করে। তাহলে ম্যাগনেটিক ফোর্স কাজ করবে হচ্ছে এই যে এই দিকে, ওকে? এই বরাবর কাজ করবে ম্যাগনেটিক ফোর্স, এই বরাবর কাজ করবে ম্যাগনেটিক ফোর্স, ঠিক আছে? এবং একই সাথে এই বরাবর কাজ করবে ম্যাগনেটিক ফোর্স। তুমি যেই পয়েন্টে অ্যানালাইসিস করতে যাও না কেন, ম্যাগনেটিক ফোর্স এবং সরণের মধ্যবর্তী কোণ সবসময় কত? 90 ডিগ্রি। তাহলে কৃতকাজ কত হবে? অলওয়েজ 0, কারণ আমরা জানি কেন্দ্রমুখী বল দ্বারা কৃতকাজ কি হয়? সবসময় শূন্যই হয়, ঠিক আছে? তো এখানে কৃতকাজ কত হবে? কৃতকাজ W হবে হচ্ছে 0। ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। তোমাকে ধরো বিশাল এক উদ্দীপক দিয়ে দিছে, দিয়ে বলছে ম্যাগনেটিক ফোর্স দ্বারা কৃতকাজ করো। তোমার তো উদ্দীপক দেখে মাথাটা নষ্ট। ও মাই গড ভাই, এটা কি দিছে? আমি কি ক্যালকুলেশন করবো না খাতায় লিখবো? কি করবো? লাস্টে লিখে দিছে ম্যাগনেটিক ফোর্স দ্বারা কৃতকাজ কত। শূন্য ভাই, ম্যাগনেটিক ফোর্স দ্বারা কোনো কাজ হবে না এখানে। বুঝতে পেরেছো? সহজ একদম, পারবো। ভেরি গুড, ক্লিয়ার, ওকে ভাইয়া। এবার সামনে আগে একটু ম্যাথ করে আসো। কি ম্যাথ ভাই? দেখো এই যে এগুলো হচ্ছে খুব সুন্দর সুন্দর ম্যাথ, আমরা অলরেডি করছি এই টাইপের কিছু ম্যাথ। একদম এক্স্যাক্ট এই টাইপের করি নাই, বাট এগুলো এইচএসসির জন্য গুরুত্বপূর্ণ, এগুলো এইচএসসি পরীক্ষায় আসতে পারে বা আসার মতো। কি বলছে? 1 মাইক্রোকুলম মানের একটা চার্জ v is equals to 3i minus 4j বেগে একটা চৌম্বক ক্ষেত্র b is equals to 2i plus 3j plus k তে প্রবেশ করলো। চার্জটার উপর ক্রিয়াশীল চৌম্বক বল নির্ণয় করো। তাহলে ভাই আমরা একটা কাজ করি, আমরা প্রথমে v এর মান বের করি, b এর মান বের করি, থিটার মান বের করি, কারণ ফোর্সের মান হচ্ছে f is equals to qvb sin theta। এত কিছু করার দরকার আছে? তুমি ডাইরেক্ট ক্রস গুণ করো না। দেখো আমাদের ফোর্স কি? আমাদের ফোর্স f হচ্ছে q ইনটু v ক্রস b। তুমি v আর b এর ক্রস গুণ করো, ভেক্টর আকারেই তো দেওয়া আছে, তারপর সেটার সাথে q কে গুণ করে দাও, তাহলে তো ফোর্স পেয়ে যাচ্ছ। তাহলে বলেন আমরা যদি v এবং b এর ক্রস গুণ করি কি আসবে রেজাল্ট? ভাইয়া ক্রস গুণ তো ভুলে গেছি, সেই পড়ছিলাম 2021 সালে। এই তোমরা 2021 সালে ক্রস গুণ পড়ছিলা? ও নো, তোমরা তো সেই। দেখো প্রথমে কে আছে? v। v এর i j এর সহগ কত? i এর সহগ হচ্ছে 3, j এর সহগ হচ্ছে -4, k নাই, তার মানে k এর সহগ 0। তাহলে এখানে 3, এখানে -4, এখানে -4 এবং এখানে হচ্ছে 0। b এর i j এর সহগ কত? 2 3 1। কত? 2 3 1। ওকে, এই হচ্ছে ক্রস গুণ। তাহলে যদি এখান থেকে আমরা ক্রস গুণের রেজাল্ট বের করি, এখানে আসবে হচ্ছে i, তাই না? i এর সহগ হিসাবে কত আসবে? -4i, -4i। এরপর হচ্ছে j এর সহগ হিসাবে কত আসবে বলো তো? আসবে হচ্ছে -3j। k এর সহগ হিসাবে 9 + 8 17k, ইফ আই এম নট রং, ঠিক আছে? এইটা হচ্ছে v
ক্রস বি। তাহলে ফোর্স কত হবে? কিউ হচ্ছে 1 মাইক্রোকুলম্ব, মানে 10 টু দি পাওয়ার -6। ভি ক্রস বি মানে কত? মানে হচ্ছে -4i - 3j প্লাস 17 কে। বুঝছেন? তাহলে জাস্ট গুণ করে রাখা দেন, মানে 10 টু দি পাওয়ার -6 কে এভাবেই রেখে দেন, -4i - 3j প্লাস 17 কে 17 কে মাল্টিপ্লাইড বাই 10 টু দি পাওয়ার -6। এটা হচ্ছে আমাদের ফোর্স। যদি বলে ফোর্সের মান নির্ণয় করো, এখানে তো বলছে চৌম্বক বল নির্ণয় করো, সো আমরা ভেক্টরটা বের করে দিয়ে আসছি। যদি বলতো যে না মান নির্ণয় করো, মান নির্ণয় করতে বললে আমরা কি করতাম? যদি মান নির্ণয় করতে বলতো সেক্ষেত্রে ফোর্সের মান হইতো, লেখো √i এর সহগের স্কয়ার। তুমি এভাবে লিখতে পারো 4 × 10 টু দি পাওয়ার -6 তার উপর স্কয়ার, বা 10 টু দি পাওয়ার -6 কে তুমি রুটের বাইরেও রেখে দিতে পারো, কারণ আলটিমেটলি একই থাকবে রেজাল্ট। প্লাস হচ্ছে -3 লেখার দরকার নেই, স্কয়ার করলে মাইনাস চলে যাবে, ইন্টু 10 টু দি পাওয়ার -6 তার উপর স্কয়ার, প্লাস 17 × 10 টু দি পাওয়ার -6 তার উপর স্কয়ার। সো এখান থেকে ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা হচ্ছে ফোর্সের মান। বাট এই ম্যাথে ফোর্সের মান বের করার দরকার নেই, কারণ এখানে তোমাকে চৌম্বক বল নির্ণয় করতে বলছে, তার মানে ভেক্টরটাই চাইছে। সো ভেক্টরটা বের করে দিয়ে আসলে এই পর্যন্তই তোমার অ্যান্সার। বাট যদি কোয়েশ্চেনে বলা থাকতো যে না ফোর্সের মান নির্ণয় করো, তাহলে এটা করা লাগতো, ঠিক আছে? যদি বলতো ফোর্সের মান নির্ণয় করো, তখন আমরা এটা করতাম, ফোর্সের মান নির্ণয় করো। যদি ইহা তোমার কাছে চাওয়া হতো তখন তোমার এভাবে মানটাও বের করে দিয়ে আসা লাগতো। পারবা না বলো তো? তাহলে এরকম ম্যাথ দেখলে ডিরেক্ট ক্রস গুণ, ভাই এটার মান বের করো, এটার মান বের করো, মধ্যবর্তী কোণ বের করো, এত কিছু করার দরকার নেই, ডিরেক্ট ক্রস গুণ করে দাও, তাহলেই হয়ে যাবে। পারবা? শিওর? গুড। এবার আসেন পরেরটা দেখেন। হ্যাঁ, কি বলছে? তিনটা চার্জিত কণা প্রোটন, ডিউটেরন এবং আলফা একই গতিতে একই গতিশক্তি নিয়ে একটা ম্যাগনেটিক ফিল্ডে বৃত্তাকার পথে ঘুরছে। এদের ঘূর্ণন পথের ব্যাসার্ধের অনুপাত নির্ণয় করো। তিনটা কণার কথা বলা আছে। কয়টা কণা? তিনটা কণা। ভাইয়া কি কি কণার কথা বলা আছে? প্রথমত বলা আছে হচ্ছে প্রোটনের কথা। কার কথা? প্রোটন, ঠিক আছে। আচ্ছা, প্রোটনের চার্জ কত? প্রোটনের চার্জ হচ্ছে ই, মানে ইলেকট্রনের চার্জের পজিটিভ চার্জের সমান। প্রোটনের ভর কত? এটাকে কিউপি লেখো। প্রোটনের ভর হচ্ছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কি লিখতেছি 1.67, সরি 1.67 ইন্টু 10 টু দি পাওয়ার -27 কেজি। এটা হচ্ছে প্রোটনের ভর, এতটুকু আমরা জানি। সেকেন্ডটা হচ্ছে ডিউটেরন, তাই না? ডিউটেরন মানে কি? ডিউটেরন মানে হচ্ছে দাঁড়াও, ডিউটেরন, ওকে। আচ্ছা, ডিউটেরনের চার্জ কত? ডিউটেরন মানে কি বলো তো? ডিউটেরন মানে হচ্ছে এইটাই, যে হাইড্রোজেন টা 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 1 2, মানে একটু ভারী হাইড্রোজেন আর কি, ওকে। সো ওর চার্জকে আমরা বলতে পারি হচ্ছে, ওর চার্জ হবে কত? ওর চার্জ তো নিউট্রাল না, ওর কি চার্জ আছে? এই ডিউটেরনের কি কোনো চার্জ আছে? এটা তো আমি ভুলে গেছি। ডিউটেরনের চার্জ কত? ও মাই গড, লজ্জার ব্যাপার, দাঁড়াও তো। কেমিস্ট্রি পড়ালেখার এই অবস্থা কেন আবার? ডিউটেরন চার্জ, হ্যাঁ, চার্জ অ্যান্ড ম্যাস, এই তো আসছে। ডিউটেরনের চার্জ হচ্ছে একটা ইলেকট্রনের চার্জের সমান। ও মাই গড, চার্জ অ্যান্ড ম্যাস, আচ্ছা ওকে, সবই চলে আসছে। আচ্ছা, এটার চার্জ হচ্ছে একটা ইলেকট্রনের চার্জের সমান, ওকে। এটার চার্জ হচ্ছে একটা পজিটিভ ইলেকট্রন, মানে হচ্ছে একটা প্রোটনের চার্জের সমান, তার মানে এটার চার্জ ই, এবং এটার ভর হচ্ছে প্রোটনের চার্জের ডাবল, ওকে। এটাকে এমডি লেখো, 2 × 1.67, ওকে, ইন্টু 10 টু দি পাওয়ার -27 কেজি। দুঃখিত গাইস, ভুলে গেছিলাম। এবং ফাইনালি আছে হচ্ছে একটা আলফা কণা। কি আছে? আলফা কণা। বলো তো আলফা কণার চার্জ কত? আলফা কণার চার্জ হচ্ছে দুইটা প্রোটনের চার্জের সমান, মানে 2e, এবং ভর কত? ভর হচ্ছে 4টা প্রোটনের ভরের সমান। আমরা অলমোস্ট নিউট্রনের ভর আর প্রোটনের ভরকে সেমই ধরতেছি। আমি জানি এখানে নিউটনের ভর আসার কথা ছিল, বাট কোয়াইট সিমিলার, ওকে। সো খুব বেশি পার্থক্য হবে না। সো আমরা বলতে পারি 4 × 1.67 ইন্টু 10 টু দি পাওয়ার -27, ওকে। সো এই হচ্ছে প্রোটন, তার চার্জ এবং ভর। এই হচ্ছে ডিউটেরন, তার চার্জ এবং ভর। এবং এই হচ্ছে আলফা কণা, তার চার্জ এবং ভর। এখান থেকে বলছে যে তিনটাকেই আমরা একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে 90 ডিগ্রি করে প্রবেশ করাইছি। তাহলে অবশ্যই তিনটা চার্জই কি করবে? বৃত্তাকার পথে ঘুরবে। এবং তারা প্রবেশ করছে একই গতিশক্তি নিয়ে। কি নিয়ে? একই গতিশক্তি, তার মানে তিনজনের কাইনেটিক এনার্জি সেম। এখান থেকে বলছে যে তিনজনের যে বৃত্তাকার পথে ঘুরবে, সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধের অনুপাত নির্ণয় করো। কারণ এক একজন এক এক ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরবে, সেটা কেমনে নির্ণয় করা যেতে পারে দেখেন। এখানে কোন ফর্মুলা অ্যাপ্লাই করবেন? আপনাকে বলেই দিছে একই গতিশক্তি নিয়ে প্রবেশ করছে, তাহলে গতিশক্তির ফর্মুলা অ্যাপ্লাই করেন। কি ছিল ফর্মুলা? আর ইজ ইকুয়ালস টু এমভি ডিভাইডেড বাই কিউবি। দেখো কেমনে মনে রাখবা। এমভি কি? এমভি মানে হচ্ছে ভরবেগ। ভরবেগ মানে হচ্ছে √,
2m ইন্টু গতিশক্তি ডিভাইডেড বাই কিউবি। ঠিক আছে, সহজ। তাহলে আমার লাগবে কি? আমার লাগবে হচ্ছে প্রোটনের ব্যাসার্ধ, এখানে লাগবে হচ্ছে ডিউটেরনের ব্যাসার্ধ, এবং এখানে লাগবে আলফা কণার ব্যাসার্ধ। ওকে, তাহলে বলেন প্রোটনের ব্যাসার্ধ কত হবে? প্রোটনের ব্যাসার্ধ হবে হচ্ছে √2 ইন্টু প্রোটনের ভর, গতিশক্তি তো সবার সেম, সো এটাকে আলাদা করে লেখার দরকার নাই, ডিভাইডেড বাই হচ্ছে প্রোটনের চার্জ, ম্যাগনেটিক ফিল্ডও সবার জন্য সেম, একই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যেই সবাই প্রবেশ করছে। সিমিলারলি ডিউটেরনের জন্য কি হবে? ডিউটেরনের জন্য হবে উপরে হবে হচ্ছে √2 ইন্টু ডিউটেরনের ভর, ডিউটেরনের গতিশক্তি তো সেম, ডিভাইডেড বাই ডিউটেরনের চার্জ মাল্টিপ্লাইড বাই ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, আর আলফা কণার জন্য কি হবে? আলফা কণার জন্য হবে আলফা কণার ভর, গতিশক্তি, আলফা কণার চার্জ, ম্যাগনেটিক ফিল্ড। ক্লিয়ার? তাহলে দেখো অনেক কিছু কিন্তু কাটাকাটি চলে যেতেছে। কি কি যাচ্ছে ভাইয়া? 2 বাদ, গতিশক্তি বাদ, ম্যাগনেটিক ফিল্ড বাদ, থাকতেছে কি? থাকতেছে হচ্ছে √mp ডিভাইডেড বাই কিউপি। আচ্ছা, কিউপিকে আমরা ই দ্বারা প্রকাশ করি, কারণ প্রোটনের চার্জ হচ্ছে ইলেকট্রনের পজিটিভ চার্জের সমান। সিমিলারলি এখানে কি থাকতেছে? √md, ডিউটেরনের ম্যাস কি? প্রোটনের ম্যাসের দ্বিগুণ না? তাহলে এটাকে লেখা যায় হচ্ছে 2 ইন্টু প্রোটনের ম্যাস ডিভাইডেড বাই চার্জ কত? চার্জ হচ্ছে দুইটা ইলেকট্রনের চার্জের পজিটিভের সমান, তার মানে হচ্ছে 2e। সিমিলারলি এখানে আলফা কণার ভর কত? 4টা প্রোটনের ভরের সমান, এবং চার্জ কত? চার্জ হচ্ছে 2e। এখানে একটু ভুল লিখছি, এখানে জাস্ট ই হবে। কি হবে? জাস্ট ই। ঠিক আছে, কারণ ওর চার্জ হচ্ছে ই, দুইটার সমান না। ভরটা হচ্ছে দুইটার সমান, চার্জ হচ্ছে একটা ইলেকট্রনের চার্জের সমান এন্ড পজিটিভ। ক্লিয়ার? সো আমরা যেটা করছি জাস্ট ভর এবং চার্জকে রিপ্লেস করে দিছি, আর কোনো কিছু না, বাকি সব জিনিস তো কাটাকাটি চলে গেছে। এখন তুমি যদি এখানে কাটাকাটি করো তাহলে দেখো পেয়ে যাবা 1:√2 হচ্ছে 1, কারণ এখানে উপরে আছে √4, রুট করলে 2 হয়ে যাবে, উপরে নিচে 2 কাটাকাটি যাবে, এখানে MPE কাটাকাটি চলে যাবে, 1:√2:1। তার মানে এই হবে হচ্ছে তাদের ব্যাসার্ধের অনুপাত। তাহলে সবচেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে ঘুরবে কে? সবচেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে ঘুরবে হচ্ছে ডিউটেরন। বুঝছো? তাহলে আমরা যদি বলি ডিউটেরনের ব্যাসার্ধ হবে সবচেয়ে বেশি, এটা হবে সবচেয়ে বেশি, ঠিক আছে, বা সবচেয়ে বড়। আর এই কেসটাতে প্রোটন এবং আলফা কণার ব্যাসার্ধ হবে সমান। এই কেসটাতে একই গতিশক্তি নিয়ে প্রবেশ করলে, যদি অন্য কোনো কন্ডিশন দেয় যে না একই গতিশক্তি না একই বেগ নিয়ে প্রবেশ করছে, তাহলে কিন্তু আবার ম্যাথ অন্যরকম হয়ে যাবে। ঠিক আছে, সো যেই কন্ডিশন দিবে সেই অনুযায়ী আমরা ফর্মুলা অ্যাপ্লাই করবো, এবং সেখান থেকে আমরা ব্যাসার্ধের অনুপাতটা বের করে ফেলবো, কোয়াইট ইজি। সো এখান থেকে যদি ফাইনাল অ্যান্সারটা লিখতে চান, ফাইনাল অ্যান্সারটা এরকম হবে RP RD R alpha 1:√2:1. This is your answer. ক্লিয়ার গাইস? কোনো কনফিউশন নাই? এই টাইপের ম্যাথ যদি পরীক্ষায় চলে আসে পারবা বলো তো? এগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিং MCQ এর জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, দেখবা ইঞ্জিনিয়ারিং MCQ তো হচ্ছে যে এই টাইপের কোয়েশ্চেন করে খুবই। ওকে, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ফর ইঞ্জিনিয়ারিং MCQ। ওকে, ইঞ্জিনিয়ারিং MCQ রিটেনেও আসতে পারে, বাট খুব বেশি কঠিন প্রশ্ন তো না, মোটামুটি সহজ প্রশ্নই। সো MCQ এর জন্য হচ্ছে এগুলো বেশি ইম্পর্টেন্ট। HSC পরীক্ষায় আসার সম্ভাবনা একটু কম বলা যায়। ওকে, কারণ আরও সুন্দর সুন্দর প্রশ্ন আছে। HSC তো আর একটু সহজ প্রশ্ন করার চেষ্টা করে। আচ্ছা আসো, তিনি কি বলছে? একটা চার্জিত কণা এত বেগে একটা চৌম্বক ক্ষেত্র এটাই গতিশীল, এর গতিপথ কেমন হবে, ঘূর্ণনের ব্যাসার্ধ কত হবে, পর্যায়কাল কেমন হবে, পিচ নির্ণয় করো। মনে করো কণাটার চার্জ হচ্ছে কিউ এবং ভর হচ্ছে এম। তাহলে প্রথম কথা, এই ইনফরমেশন থেকে তুমি কেমনে বুঝবা কণা কোন গতিপথে গতিশীল হবে? এইটা হচ্ছে বোঝাটা সবার আগে জরুরি। কারণ যদি সে 0 ডিগ্রি কোণে প্রবেশ করে সেক্ষেত্রে গতিপথ হবে সরল রেখা, যদি 90 ডিগ্রি কোণে প্রবেশ করে গতিপথ কি হবে? বৃত্তাকার। আর যদি অন্য কোনো কোণে প্রবেশ করে সেক্ষেত্রে কিন্তু আবার হেলিকাল পাথ। সো প্রথমে তোমার গতিপথ বোঝা লাগবে যে হ্যাঁ আমার কণা তো এই বেগ নিয়ে প্রবেশ করলো, বাট সে কোন গতিপথে গতিশীল হবে। ওকে, তাহলে আসেন এই ধরনের আমার 3টা অক্ষ, এই টাইপের ম্যাথ পরীক্ষা আছে, এগুলো কিন্তু HSC জন্য গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ফর HSC। গতিপথ অ্যানালাইসিস লাগবে কিন্তু, আদারওয়াইজ কিন্তু বিপদ। এই বরাবর হচ্ছে আরেকটা, কোন বরাবর? এই বরাবর। ওকে, এটা হচ্ছে x, এটা হচ্ছে y, এটা হচ্ছে z। আচ্ছা, আমাকে বলেন তো কণার বেগ কোন দিক কাজ করছে? কণার বেগ হচ্ছে 3i + 4j। আচ্ছা, 3i + 4j মানে হচ্ছে এরকম একটা ডিরেকশনে কাজ করছে, তাই না? এটা হচ্ছে কণার বেগ 3i + 4j। ওকে,
চৌম্বক ক্ষেত্র কোন দিকে? চৌম্বক ক্ষেত্র হচ্ছে 3J। 3J মানে কি? 3J মানে হচ্ছে চৌম্বক ক্ষেত্র y অক্ষ বরাবর। কোন বরাবর? এই যে এই বরাবর হচ্ছে চৌম্বক ক্ষেত্র B = 3J। এবার তুমি নিজেই চিন্তা করো, এই চৌম্বক ক্ষেত্র এবং বেগের মধ্যবর্তী কোণ কি 90 ডিগ্রি? না। 0 ডিগ্রি? না। অন্য কিছু। তার মানে গতিপথ কেমন হবে? গতিপথ হবে হেলিকাল। ঠিক আছে? সো এখান থেকে আমরা প্রথমেই বুঝে গেছি গতিপথটা কেমন হবে? হেলিকাল হবে। মানে হেলিকাল গতিপথ অ্যানালাইসিসের সবচেয়ে বড় যে অ্যাডভান্টেজটা সেটা হচ্ছে, বা তুমি যে কাজটা করে নিতে পারো যার জন্য তোমার অ্যানালাইসিসটা ইজি হবে, সেটা হচ্ছে তুমি বেগটাকে দুইটা উপাংশে ভাগ করবা। একটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিকে উপাংশ, সেটা হবে হচ্ছে হরাইজন্টাল কম্পোনেন্ট, এবং আরেকটা হবে চৌম্বক দিকের সাথে লম্ব বরাবর উপাংশ, সেটা হবে হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট। তাহলে দেখো তো চৌম্বক ক্ষেত্র কোন বরাবর আছে? y অক্ষ বরাবর। তার মানে হরাইজন্টাল কম্পোনেন্টটাও আসবে হচ্ছে y অক্ষ বরাবর। সেটা কত? এই যে 4J। তার মানে হরাইজন্টাল কম্পোনেন্টটা কি হবে বেগের? সেটা হচ্ছে 4J। বুঝছো? এবং সেটার মান হবে হচ্ছে 4। ভাইয়া ভার্টিক্যাল কম্পোনেন্ট কি? ভার্টিক্যাল মানে কি? লম্ব। কার সাথে লম্ব? অবশ্যই চৌম্বক ক্ষেত্রের সাথে লম্ব। চৌম্বক ক্ষেত্রের সাথে লম্ব মানে হচ্ছে এই যে এই বরাবর। ভাইয়া এই বরাবর তো হইতে পারতো। এই বরাবর তো বেগের কোনো উপাংশই নাই। বেগের উপাংশ তো দুইটা, একটা হচ্ছে এই বরাবর আর একটা হচ্ছে এই বরাবর। ঠিক আছে? তাহলে চৌম্বক ক্ষেত্রের সাথে লম্ব বরাবর উপাংশ এই বরাবর, এবং সেটা হচ্ছে x অক্ষ বরাবর, তাই না? তার মানে উপাংশ হচ্ছে 3i। তাহলে ভার্টিক্যাল কম্পোনেন্ট যেটা, সেটা কি? সেটা হচ্ছে 3i। এটার মান কত? 3। তাহলে আমাদের চার্জ যে ঘুরবে এবং একই সাথে সামনে আগাবে, হেলিক্যাল পাথ মানে কি? ঘুরতে ঘুরতে সামনে আগাবে। সে ঘুরবে হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্টের জন্য এবং সামনে আগাবে হচ্ছে হরাইজন্টাল কম্পোনেন্টের জন্য। তাহলে মাথায় রাখা লাগবে এই যে VH = 4J, অথবা VH এর মান হচ্ছে তোমার 4J, ভেক্টর রূপে প্রকাশ করলে 4J আর মান দিয়ে বললে হচ্ছে 4। ও কি করবে? ও হচ্ছে চার্জকে সামনে আগায় নিয়ে যাবে, চার্জকে সামনে এগিয়ে নিয়ে যাবে। ওকে, এগিয়ে নিয়ে যাবে। এবং যেটা আমাদের ভার্টিক্যাল কম্পোনেন্ট, এই যে এটা, ও কি করবে? ও হচ্ছে চার্জকে বৃত্তাকার পথে ঘোরাবে। তাহলে আমাদের ভার্টিক্যাল কম্পোনেন্ট যেটা আছে মানে হচ্ছে 3i, অথবা আমি যদি মানের কথা চিন্তা করি সেক্ষেত্রে মানটা হচ্ছে 3। ও কি করবে? ও চার্জকে ঘোরাবে। ঠিক আছে? দেখেন, চার্জকে বৃত্তাকার পথে ঘোরাবে, চার্জকে বৃত্তাকার পথে ঘোরাবে। ওকে, সো এর ফলে দেখা যাবে চার্জটা বৃত্তাকার পথে ঘুরতেছেও আবার সামনেও আগাচ্ছে। সো ভার্টিক্যাল কম্পোনেন্ট হচ্ছে ঘুরাবে এবং হরাইজন্টাল কম্পোনেন্ট ওকে সামনে আগায় নিয়ে যাবে। তাহলে গতিপথটা কেমন হবে? প্রথম কোশ্চেনের অ্যান্সার আমরা পেয়ে গেছি, গতিপথ হবে হচ্ছে হেলিক্যাল পাথ। ওকে, কি হবে? হেলিক্যাল পাথ। এবার সেকেন্ড কোয়েশ্চেন, ঘূর্ণন পথের ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ কেমনে বের করবো? দেখো, ব্যাসার্ধ বের করার ফর্মুলা খুবই ইজি। ব্যাসার্ধ আর হচ্ছে আগের ফর্মুলাই কিউবি ডিভাইডেড বাই কি ছিল নিচে, কি ছিল উপরে, মনে হয় ভুল লিখলাম, উপরে ছিল হচ্ছে এমভি, উল্টা লিখছি, উপরে হবে হচ্ছে এমভি, নিচে হবে হচ্ছে কিউবি। আচ্ছা, এই ভিটা কি? ভিটা হচ্ছে যেই বেগের জন্য চার্জটা বৃত্তাকার পথে ঘুরতেছে সেই বেগের মান। আচ্ছা, চার্জ কি পুরা বেগের জন্য বৃত্তাকার পথে ঘুরতেছে? না, বেগের একটা অংশের জন্য বা একটা কম্পোনেন্টের জন্য বৃত্তাকার পথে ঘুরতেছে। তাহলে এখানে বেগের মান কত বসাবা? পুরাটা বসাবা? অবশ্যই না, কেবলমাত্র ভার্টিক্যাল কম্পোনেন্টটাই আসবে ঘূর্ণন পথের ব্যাসার্ধ নির্ণয় করার সময়। তার মানে এখানে আসবে হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট। ক্লিয়ার? তাহলে আমি ধরলাম চার্জের মান হচ্ছে m, দোয়াই আছে, ভরের মান m। ভি কত হবে? বেগ কত? এই বরাবর যে বেগের জন্য সে ঘুরতেছে সেটা হচ্ছে 3। চার্জের চার্জ হচ্ছে q, আর ম্যাগনেটিক ফিল্ডের মান কত? ম্যাগনেটিক ফিল্ডের মান হচ্ছে 3। তার মানে আসতেছে m/q। এইটা হবে হচ্ছে ঘূর্ণন পথের ব্যাসার্ধ। বুঝতে পারছেন? একদম সহজ, গুড। তারপরে কি বলছে? পর্যায়কাল। ভাইয়া পর্যায়কাল কেমনে বের করব? পর্যায়কালের ফর্মুলা কি ছিল? পর্যায়কালের ফর্মুলা ছিল T = 2πr ডিভাইডেড বাই v। ওকে, এবং আর এর জায়গায় যদি তুমি এটা বসাই দাও, আর মানে কি যে mv ভার্টিক্যাল ডিভাইডেড বাই কিউবি, তাহলে তুমি আলটিমেটলি ফর্মুলা পেয়ে যাবা 2π টা 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 টা, উপরে আসবে m, নিচে কি আসবে? নিচে আসবে হচ্ছে কিউবি। ওকে, একদম সহজ, কারণ এই ভি ভার্টিক্যাল এবং ভি ভার্টিক্যাল কাটাকাটি চলে যাবে, নিচে হচ্ছে কিউবিটা চলে আসবে, উপরে হচ্ছে এমটা থাকবে। ওকে, এবং এখানে স্বাভাবিক পর্যায়কাল তো বেগের উপর নির্ভর করে না। আমরা একটু আগে পড়েও আসলাম অ্যানালাইসিসের মধ্যে যে না, পর্যায়কাল কখনোই বেগের উপর নির্ভর করে না। তুমি যত বেশি বেগেই নিক্ষেপ করো না কেন, আলটিমেটলি পর্যায়কালটা সেম থাকবে, ঘূর্ণন পথের ব্যাসার্ধটা চেঞ্জ হইতে পারে। ওকে, সো এখানে কোনো বেগ আসবে না আর কি ফর্মুলার মধ্যে। সো কিন্তু জাস্ট মান বসাই দেওয়া, 2π × m ডিভাইডেড বাই q × b এর মান হচ্ছে 3। এটাই হবে আমাদের পর্যায়কাল।
ওকে, এবং ফাইনালি বলছে হচ্ছে পিচ নির্ণয় করো। পিচ কি ছিল বলতো? সমদশা সম্পন্ন দুইটা কণার মধ্যবর্তী দূরত্ব। মানে হেলিক্যাল পাথে যখন গতিশীল হয় পাশাপাশি সমদশা সম্পন্ন দুইটা কণার মধ্যবর্তী যে দূরত্ব সেটাকে আমরা বলি হচ্ছে পিচ। এবং সেই পিচ বের করার ফর্মুলা কি ছিল? পিচ বের করার ফর্মুলা ছিল খুবই ইজি। পিচ কি? অতিক্রান্ত দূরত্ব। কোন পথ অতিক্রান্ত দূরত্ব? এই যে এই আনুভূমিক বরাবর বা চৌম্বক ক্ষেত্রের দিকে। ওকে, এখন চৌম্বক ক্ষেত্রের দিকে যে আমার চার্জ আগাচ্ছে, কার জন্য আগাচ্ছে? ওর জন্য আগাচ্ছে নাকি? না, ও তো ঘোরাচ্ছে। চার্জ সামনে আগাচ্ছে হচ্ছে ওর জন্য। তার মানে এখানে বেগ হিসাবে কোনটা কাউন্ট হবে? কেবলমাত্র হরাইজন্টাল কম্পোনেন্ট। এবং কতটুকু টাইম লাগবে একটা কণা থেকে বা একটা বিন্দু থেকে আর একটা সমদশা সম্পন্ন বিন্দুতে যাইতে? কতটুকু সময় লাগে? পর্যায়কালের সমান সময় লাগে। এবং এই বেগের মান কিন্তু কনস্ট্যান্ট, বেগের মান কিন্তু চেঞ্জ হবে না। বেগের মান এইটাও কনস্ট্যান্ট, এইটাও কনস্ট্যান্ট। এটার ডিরেকশন চেঞ্জ হবে বাট মান চেঞ্জ হবে না। এটার মান ডিরেকশন একটাও চেঞ্জ হবে না। ঠিক আছে, সো হরাইজন্টাল যে ভেলোসিটি তার মান হচ্ছে কনস্ট্যান্ট। একটা বিন্দু থেকে সমদশা সম্পন্ন আর একটা বিন্দুতে যাইতে লাগতেছে পর্যায়কালের সমান পরিমাণ সময়। তাইলে টোটাল অতিক্রান্ত দূরত্ব কত হবে? বেগের মান যেহেতু সমবেগ মাল্টিপ্লাইড বাই হচ্ছে সময়। শেষ। তাহলে বলেন বেগ কত হবে এখানে? এখানে আসবে হচ্ছে হরাইজন্টাল কম্পোনেন্টটা মাল্টিপ্লাইড বাই হচ্ছে এই পর্যায়কাল। ওকে, হরাইজন্টাল কম্পোনেন্টের মান কত? 4। পর্যায়কালের মান কত? 2πm ডিভাইডেড বাই 3q। তার মানে অ্যান্সার আসবে 8πm ডিভাইডেড বাই 3q, এত মিটার। সহজ। এটাই হবে আমাদের পিচ। এটাই কি হবে? পিচ। এটা পর্যায়কাল, এটা ব্যাসার্ধ, এটা হচ্ছে গতিপথ। তাহলে এই টাইপের কোশ্চেন যদি দেয় আইডেন্টিফাই করতে পারবা না চার্জের গতিপথ কিরকম হবে? পারবো, ভেক্টর দিয়ে বুঝে ফেলা সম্ভব। পারবা তো? শিওর? তাহলে ধরো তুমি বুয়েট ভর্তি পরীক্ষা দিতে গেছো এবং এই এমসিকিউটা তোমার সামনে আসছে। ঠিক আছে, লেটস সাপোজ এই এমসিকিউ তোমার সামনে আসছে। বলো কি করবা? এটা হচ্ছে এমসিকিউ, হ্যাঁ, আসলে কি হিসাবে আসবে? এমসিকিউ হিসাবে আসবে। রিটেনেও আসতে পারে, বলা যায় না, বাট আসার সম্ভাবনা কম, কারণ প্রশ্নটা সহজ। দেখে মনে হবে কঠিন যে ভাইয়া চার্জিত কণার বেগ দিয়ে দিছে, ম্যাগনেটিক ফিল্ড দিয়ে দিচ্ছে সব ভেক্টর রূপে, দিয়ে বলছে গতিপথ কেমন হবে, ঘূর্ণনের ব্যাসার্ধ কত হবে, পর্যায়কাল কত হবে এবং পিচ নির্ণয় করো। ভাই পিচ জানতে চাইছে, তার মানে অবশ্যই হেলিক্যাল পথে তো গতিশীল হবে। পিচ জানতে চাইলে হেলিক্যাল পথে গতিশীল হওয়া লাগবে না। আগে তুমি অ্যানালাইসিস করো যে বস্তু বা চার্জ কোন পথে গতিশীল হবে, তারপর ডিসিশন নাও। অ্যানালাইসিস কেমনে করব? তিনটা অক্ষ কি তুমি আঁকতে পারো? তোমাদের সবার কি ডান হাত আছে? আছে, ওকে গুড। তাহলে ডান হাত দিয়ে তিনটা অক্ষ আঁকো। ওকে, চলো এই এই এই, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ এবং এটা হচ্ছে জেড অক্ষ। ওকে গুড। সো প্রথমত বেগ কোন দিক কাজ করতেছে? দেখো বেগ হচ্ছে 3i + 4j, তার মানে বেগ অবশ্যই এক্স ওয়াই তলে থাকবে। এখন তুমি যদি বলো ভাইয়া এক্স ওয়াই তল কি জিনিস, তাহলে তো আসলে তোমাকে এই তলের মধ্যে ফেলে ডলা উচিত। ঠিক আছে, তুমি যদি এই ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার শেষ হইতো তাই যে বলো ভাইয়া এক্স ওয়াই তল কি জিনিস, তাহলে তো আসলে জীবনটা একটু বেদনা। দেখো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ মিলে যে তলটা ক্রিয়েট করতেছে সেটাই হচ্ছে এক্স ওয়াই তল, মানে হচ্ছে যে এই তলটা, এই সারফেসটা। ওকে, তাহলে বেগ কোন দিক কাজ করতেছে? এই দিকে, মানে এই সারফেস বরাবর, এবং সেটা হচ্ছে 3i + 4j। ভাইয়া কেমনে বুঝলেন যে এক্স ওয়াই তলে আছে? একবারে মাইট দিব। এটা কি 3i + 4j, তার মানে বেগের কম্পোনেন্ট আছে কি এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর, তার মানে বেগ অবশ্যই এক্স ওয়াই তলেই থাকবে, অন্য কোথাও না। ঠিক আছে, তাহলে বেগ থাকবে কোথায়? বেগ থাকবে হচ্ছে এক্স ওয়াই তলে, এক্স ওয়াই তলে। ভাইয়া ম্যাগনেটিক ফিল্ড কোন বরাবর? ভাইয়া ম্যাগনেটিক ফিল্ড ওয়াই অক্ষ বরাবর। এই ম্যাগনেটিক ফিল্ড এবার কত দেওয়া? 3k, তার মানে এইবার ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে এই বরাবর, জেড অক্ষ বরাবর। এইটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড 3k। আচ্ছা, ম্যাগনেটিক ফিল্ড এবং বেগের মধ্যবর্তী কোণ কত? এক্স ওয়াই তলের সাথে জেড অক্ষের কোণ কত হয়? অবশ্যই 90 ডিগ্রি। এই যে অ্যাঙ্গেলটা মহাশয়েরা, এই যে এইটা, এই অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি না? এক্স ওয়াই তল এবং জেড অক্ষের মধ্যবর্তী কোণ কত হয়? 90 ডিগ্রি হয়। সো এই অ্যাঙ্গেল কিন্তু 90 ডিগ্রি। তাহলে চার্জ এইবার ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কত কোণে প্রবেশ করছে? 90 ডিগ্রি কোণে প্রবেশ করছে। তাহলে গতিপথ কি হেলিক্যাল হবে নাকি? 90 ডিগ্রি কোণে প্রবেশ করলে তো গতিপথ বৃত্তাকার হবে, বুঝছেন? তো এবার হচ্ছে আমাদের ওই কেস 2, যেখানে হচ্ছে আমরা দেখছিলাম বৃত্তাকার পথে ঘুরে 90 ডিগ্রি কোণে প্রবেশ করলে, তাহলে আমাদের গতিপথ কেমন হবে? গতিপথ হবে হচ্ছে বৃত্তাকার, হেলিক্যাল কিন্তু না। প্রথমে অ্যানালাইসিস করা লাগবে। ওকে, সেকেন্ড কোশ্চেনে কি বলছে? ভাই ঘূর্ণনের ব্যাসার্ধ কত হবে? বলো ব্যাসার্ধ বের করার ফর্মুলা কি? r = mv ডিভাইডেড বাই qb। ঠিক আছে ভাইয়া, এইবার ভি এর মান কত হবে? আগের বার তো ভি এর একটা কম্পোনেন্ট নিছিলেন, এইবার কোন কম্পোনেন্ট নিব? ভাইয়া এইবার কি আমি ভার্টিক্যাল কম্পোনেন্ট নিব নাকি হরাইজন্টাল কম্পোনেন্ট নিব? বৃত্তাকার পথে যদি ঘুরে তখন তো তুমি পুরা বেগটাই নিবা, কারণ বৃত্তাকার পথে ঘোরা মানে কি, বা 90 ডিগ্রি কোণে প্রবেশ করা মানে কি, পুরা বেগটাই ওকে ঘুরাচ্ছে।
আগে যেটা হচ্ছিল 90 ডিগ্রি বাদে অন্য কোনো কোণে প্রবেশ করলে 90 ডিগ্রি বরাবর যে উপাংশটা ছিল সে ঘোরাচ্ছিল এবং আনুভূমিক বরাবর যে উপাংশটা ছিল সে সামনে আগে নিয়ে যাচ্ছিল। এবার তো পুরো বেগটাই 90 ডিগ্রি কোণে আছে, তার মানে পুরো বেগটাই এবার ঘোরাবে। তাহলে বেগের মান হিসেবে কত বসাবা? 3 না 4 না, বেগের মান হিসেবে বসাইতে হবে পুরো বেগটার মান, মানে 3 স্কয়ার্ড প্লাস 4 স্কয়ার্ড মানে হচ্ছে 5। বুঝছো? এবার বেগের মান কত বসবে? 5, নিচে চার্জ, ম্যাগনেটিক ফিল্ডের মান কত? 3, তার মানে এবার অ্যান্সার আসবে 5/3 ইন্টু m/q। এটা হচ্ছে বৃত্তাকার পথের ব্যাসার্ধ। আর পর্যায়কাল, ভাই পর্যায়কাল কেমনে বের করব? এই বলো পর্যায়কাল কেমনে বের করবা? পর্যায়কাল t ইজ ইকুয়ালস টু উপরে ঘূর্ণন পথের পরিধি ডিভাইডেড বাই হচ্ছে ভেলোসিটি। সো যদি বসাও তুমি আলটিমেটলি পেয়ে যাবা 2 পাই ইন্টু m ডিভাইডেড বাই হচ্ছে কিউবি। ওকে, সো কিন্তু জাস্ট মান বসায় দাও, আর কিছু না, এখানে বেগের কিছু থাকবে না। সো 2 পাই ইন্টু এম কিউ ইন্টু বি এর মান হচ্ছে 3, দ্যাট মিনস 2 পাই এম ডিভাইডেড বাই 3q। বুঝছো? এবং মজার ব্যাপারটা যদি দেখো, একটু আগেও কিন্তু পর্যায়কাল এটাই আসছিল, দেখছো? একটু আগে পর্যায়কাল সেম আসছিল, কিন্তু দেখো এই যে 2 পাই এম ডিভাইডেড বাই 3q। কেন পর্যায়কাল সেম আসলো? একটু আগে তো আমার বেগ অন্যরকম ছিল ভাই, তাও পর্যায়কাল সেম আসছে। কারণ বেগের উপর পর্যায়কাল নির্ভরই করে না। তুমি যদি চার্জের ভর, চার্জের মান এবং ম্যাগনেটিক ফিল্ডের মান সেম রাখো, পর্যায়কাল অবশ্যই সেম আসবে, বেগ যা খুশি হয়ে যাক। ওকে, সো এই দুই কেসে কিন্তু পর্যায়কাল সেম, কারণ পর্যায়কালের সাথে বেগের কোনো সম্পর্ক নাই। ঠিক আছে, আমরা এখানে চার্জের মান, চার্জের ভর এবং হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের মান তো চেঞ্জ করি নাই। ম্যাগনেটিক ফিল্ডের মান আগেও 3 ছিল, এখনো ম্যাগনেটিক ফিল্ডের মান 3 আছে। ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন চেঞ্জ হয়েছে, বাট মান তো চেঞ্জ হয় নাই। সো পর্যায়কালের মান চেঞ্জ হবে না, পর্যায়কাল সেম থাকবে। আর পিচ, এখানে আবার পিচ কই থেকে আসবে? পিচ তো ছিল কিসের মধ্যে বলেন তো? হেলিক্যাল পাথে। বৃত্তাকার পথে কোনো পিচ নাই, সো এখানে পিচ নাই। যদি এটা হেলিক্যাল পাথ হইতো তাহলে নির্ণয় করতে পারতাম, বাট বৃত্তাকার পথের জন্য কোনো পিচ নেই। ওকে, কোনো পিচ নেই। সো দেখেন, এই পর্যন্ত যদি বুঝেন, আমার কাছে মনে হচ্ছিল যে আমি যা যা পড়াইছিলাম তারপরেও আরো কিছু অ্যাডিশনাল জিনিস আপনাদের জানানো উচিত, সেগুলো হচ্ছে জানাই দিলাম। এখন হচ্ছে আমরা বায়োট-স্যাভার্টের অ্যাপ্লিকেশনে যাব, বাট তার আগে আমাকে বলা লাগবে এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা। দেখো, কারো কোনো ম্যাথ নিয়ে সমস্যা আছে কিনা? প্রত্যেকটা ম্যাথ ইম্পর্টেন্ট, যে কোনোটা যে কোনো জায়গায় চলে আসতে পারে। ওকে, দেখো, বুঝছো? জিদান ভাই আগে ডাকতেন, কেবলমাত্র একটা ডিউটেরনের চার্জ পারলাম না দেখে আমাকে এভাবে বললা। জ্ঞানের কলসি যদি গোলা শুরু করি না, যাই হোক, আসো, মজা করলাম। জ্ঞানের কলসি টলসি কিছু নাই, কলসি ফাইটা গেছে অনেক আগে, ঠিক আছে? জ্ঞান টান নাই। আসো 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 আসো, সামনে আগে দেখো বুঝছো কিনা। সবার কাছে ক্লিয়ার? এই টাইপের কোয়েশ্চেন যদি আসে পারবা, হোক সেটা এইচএসসিতে আসুক, হোক সেটা অ্যাডমিশনে। স্পেশালি যেমন আমি আগের দিন যেটা করাইছিলাম, সেখানে তো সবকিছু বলে দিছিলাম, কত কোণে প্রবেশ করছে না করছে সব। বাট ভেক্টর দিয়ে দিলে হচ্ছে পোলাপান কনফিউজড হয়ে যায়। মানে আমাদের সময় এই টাইপের কোয়েশ্চেন আসতো আর কি, আমি তো নিজে খুব কনফিউজড হয়ে যেতাম ভেক্টর দেখলে। ভেক্টর দিলে কেন যেন পোলাপানের মানে মাথাটা একদম আউলাই যায়। সো এটা কঠিন কিছু না, তুমি জাস্ট হচ্ছে এভাবে 3টা অক্ষ দিয়ে ছবি এঁকে নিবা। কিউ এর ছবি, ভি এর ছবি আঁকবা, বেগের ছবি, আর হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ছবি আঁকবা, তাইলেই তোমার জন্য বোঝাটা সহজ হবে। যদি একই দিক কাজ করে সেক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডের কোনো ফোর্সই থাকবে না। যদি 90 ডিগ্রি কোণে কাজ করে বৃত্তাকার পথে ঘুরবে। যদি 90 ডিগ্রি বাদ অন্য কোনো কোণে কাজ করে, বা 0 ডিগ্রি এবং 180 ডিগ্রি আর 90 ডিগ্রি বাদ অন্য কোনো কোণে কাজ করে, সেক্ষেত্রে হচ্ছে হেলিক্যাল পথে গতিশীল হবে। ঠিক আছে, ছবি আঁকলেই দেখবা ম্যাথ সহজ হয়ে যাবে। ওকে, গুড গুড গুড, সবাই বুঝছি? ওকে ভাইয়া, বুঝছি ভাইয়া, একদম ক্লিয়ার। গোলাপি রং দেখা যায় না, অন্ধকার অন্ধকার লাগে। ঠিক আছে, ওকে ওকে ওকে, ঠিক আছে, ওইটা ব্যবহার করব না। ওকে, আসো, এইবার হচ্ছে ভাইয়া নির্দিষ্ট দৈর্ঘ্যের তারের জন্য চৌম্বক ক্ষেত্র নির্ণয়। ভাই এইটা আবার কি? একটু আগে কি পড়াচ্ছিলেন, এখন আবার কই আসতেন? দেখো, এখন আমরা মেইনলি আসছি হচ্ছে বায়োট-স্যাভার্ট লতে। বায়োট-স্যাভার্ট লটা কি ছিল? জাতির খাতিরে আরেকটা বার কি? বায়োট-স্যাভার্ট ল। ওকে, জাতির খাতিরে আরেকটা বার আলোচনা হয়ে যাক কি নিয়ে? বায়োট-স্যাভার্ট ল নিয়ে। বায়োট-স্যাভার্ট ল কি বলতে বলো তো? বায়োট-স্যাভার্ট ল বলতে এই যে একটা তার, এই তারের মধ্যে দিয়ে ধরো একটা নির্দিষ্ট পরিমাণ কারেন্ট ফ্লো করতেছে। কতখানি কারেন্ট? আই অ্যাম্পিয়ার কারেন্ট। আমি তোমাকে বললাম এই তারের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের জন্য এই পয়েন্টে চৌম্বক ক্ষেত্রের মান কত, সেটা কি তুমি বের করে দিতে পারবা? বায়োট-স্যাভার্ট বলছে যে না, পুরা তারের জন্য আমি বের করে দিতে পারবো না, বাট তারের একটা নির্দিষ্ট অংশ বা একটা এলিমেন্টের জন্য বা এলিমেন্টাল কারেন্টের জন্য আমি এই পয়েন্টে চৌম্বক ক্ষেত্র বের করে দিতে পারবো। আমরা বললাম ঠিক আছে, আপনি বড় সড়ো একজন বিজ্ঞানী, আপনি পুরোটা যদি নাও পারেন আমাকে অল্প একটু বের করে দেন, বাকিটা আমরা ধাক্কায় টাক্কায় বের করে দিব। ঠিক আছে, তো সেক্ষেত্রে বায়োট-স্যাভার্ট কি করছে? এই যে ছোট্ট একটা অংশ নিয়েছে, এই ছোট্ট একটা অংশ, এটার নাম দেওয়া হয়েছে হচ্ছে ডিএল। কি? ডিএল।
ওকে, এবং এই ডিএল এর মধ্যে দিয়ে অল্প একটু কারেন্ট ফ্লো করছে, এবং সেই কারেন্টের জন্য বা এলিমেন্টাল কারেন্টের জন্য এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বের করার ফর্মুলা দিয়ে গেছে হচ্ছে বায়োট এবং স্যাভার্ট। ওকে, সো আমরা এখান থেকে যেটা সেন্টার থেকে ডিস্টেন্সটা ধরে নিতাম আর, তোমাদের মনে আছে কিনা, এই বরাবর ছিল হচ্ছে আর, এগুলো আমরা লাস্ট ক্লাসেই পড়ছি। ডিএল কোন দিক কাজ করতো, কারেন্ট যেদিকে প্রবাহিত হবে সেই দিক বরাবর হবে ডিএল, সো এই পয়েন্টে ডিএলটা কাজ করবে এই দিক, ঠিক আছে, এবং ডিএল আর এর যে মধ্যবর্তী কোণ সেটা ছিল হচ্ছে থিটা। যদি এরকম হয় তাহলে ওই পয়েন্টে যে ছোট্ট ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হবে এই ছোট্ট ডিএল অংশের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহের জন্য, সেই ছোট্ট ম্যাগনেটিক ফিল্ডের মান কত ছিল, ডিবি ইজ ইকুয়ালস টু ডিবি ভেক্টর না লিখে ডিবির মানটাই দেখাই, মিউ নট বাই 4 পাই মাল্টিপ্লাইড বাই আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার্ড। মনে আছে এটা? এটা আমরা লাস্ট ক্লাসেই পড়ছিলাম। এটাই ছিল হচ্ছে আমাদের বায়োট স্যাভার্ট ল, ছোট্ট একটা এলিমেন্টাল পার্ট বা এলিমেন্টাল কারেন্টের জন্য কোন একটা সার্টেন পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের মান নির্ণয় করা, এবং ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন বের করা আমরা শিখছিলাম, এবং খুব সহজ একটা নিয়ম তোমাদেরকে দেখাইছিলাম। কারেন্ট যদি এইভাবে ফ্লো করে তুমি কি করবা, বুড়া আঙ্গুলটাকে কারেন্টের দিকে রাখবা, এই বাঁকা আঙ্গুলগুলাই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনকে নির্দেশ করবে। তার মানে এই পাশে ম্যাগনেটিক ফিল্ড হবে তল বরাবর বাইরের দিকে, এবং ওই পাশে যদি চিন্তা করি ওই পাশে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হবে তল বরাবর ভিতরের দিকে, ঠিক আছে। তো আমি যদি ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনের ছবি আঁকি, বাম দিকে হবে হচ্ছে ডট 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 ডট, কেন? কারণ বাম দিকে ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে তল বরাবর বাইরের দিকে, ঠিক আছে, ডট ডট। আর ডান দিকে ছবি কি হবে, দেখো এই বরাবর কারেন্ট গেছে, সো বুড়া এই বাঁকা আঙুলগুলো দেখো, বুড়া আঙুল তুমি কারেন্টের ডিরেকশনে বসাও, বাঁকা আঙুলগুলো কোন দিকে যাচ্ছে, তল বরাবর ভিতরের দিকে। তার মানে ডান পাশে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হবে ক্রস 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 ক্রস, তার মানে এই পয়েন্টেও তল বরাবর ভিতরের দিকে বা ক্রস। মনে আছে না এগুলো সব? বলো তো। এখন বায়োট আর স্যাভার্ট তো আমাদের ছোট্ট একটা পার্টের জন্য ম্যাগনেটিক ফিল্ড বের করে দিয়ে গেছে, আমাদের দেখা লাগবে এই পুরা তারের মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো করতেছে তার জন্য এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত, এবং এটাকে আমরা বলি হচ্ছে বায়োট স্যাভার্ট ল এর অ্যাপ্লিকেশন, মানে এটা হচ্ছে ফান্ডামেন্টাল ল। ওকে, এটা হচ্ছে ফান্ডামেন্টাল বায়োট স্যাভার্ট ল, এটা হচ্ছে ফান্ডামেন্টাল। এবং এখন আমরা যেটা করব, বিভিন্ন কেস অ্যানালাইসিস করব এই ফান্ডামেন্টাল লটা ব্যবহার করে। এখন তুমি বলতে পারো যে ভাই বায়োট স্যাভার্ট কেন একটা পুরা তারের জন্য বের করে দিল না একটা ফর্মুলা? দেখো তার তো বিভিন্ন রকম হইতে পারে, তার এরকম আঁকাবাঁকাও হইতে পারে, তার সোজাও হইতে পারে, তার গোলাকারও হইতে, বৃত্তাকারও হইতে পারে, তার বর্গাকৃতির হইতে পারে, বিভিন্ন শেপের হইতে পারে। সো তার এক এক রকম শেপের জন্য আমরা কিন্তু এক এক রকম ম্যাগনেটিক ফিল্ড পাবো। সো একটা নির্দিষ্ট তারের জন্য ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলা ডিরাইভ করা তো মানে আহামরি ভালো কিছু হইলো না, তাই না? আমাদের এমন একটা ফর্মুলা দরকার যেটা আমরা সকল কেসে অ্যাপ্লাই করতে পারবো, এবং এটা হচ্ছে সেই ফর্মুলা যেটা সব কেসে খাটবে। ওই পার্টিকুলার কেসের জন্য তুমি এটাকে ইন্টিগ্রেট করে টোটাল তারের জন্য ম্যাগনেটিক ফিল্ড বের করে ফেলতে পারবে, কারণ তারের ওরিয়েন্টেশন চেঞ্জ হইলে, তারের দৈর্ঘ্য চেঞ্জ হইলেই কিন্তু ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হয়ে যাবে। সো একটা স্পেসিফিক কেসের জন্য তুমি ফান্ডামেন্টাল ফর্মুলা ইউজ করে ওই কেসের ম্যাগনেটিক ফিল্ডটা বের করে আনতে পারবা, বাট ওই কেসের ম্যাগনেটিক ফিল্ডকে তো তুমি জেনারেল কেস বলতে পারো না, তাই না? কারণ ওটা শুধুমাত্র স্পেশাল কেসে অ্যাপ্লিকেবল, জেনারেল হচ্ছে এটা সব জায়গায় অ্যাপ্লিকেবল, বুঝছেন? এর জন্য হচ্ছে বায়োট স্যাভার্ট কি করছে, এই এলিমেন্টাল পার্টের জন্য ম্যাগনেটিক ফিল্ড বের করা শিখাইছে, এবং এটা ব্যবহার করে আমরা কোনো একটা স্পেসিফিক কেসে ম্যাগনেটিক ফিল্ড বের করে ফেলতে পারবো, বুঝছেন? ওকে ভাইয়া, ওকে। আসেন তাহলে প্রথম যেটা, সেটা হচ্ছে একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের তারের জন্য চৌম্বক ক্ষেত্র নির্ণয়। এটাই আমাদের মেইনলি লাগবে, এখান থেকেই ম্যাথ আসবে, এখান থেকেই পরীক্ষায় ম্যাথ আসবে রে, এখান থেকেই ম্যাথ আসবে। এখানে আমরা একটা ফর্মুলা ডিরাইভ করব, যেই ফর্মুলা দিয়ে আমরা আবার অনেকগুলা কেস অ্যানালাইসিস করব, এবং ম্যাথ এখান থেকেই আসবে, ঠিক আছে? আসো, আজীবন এখান থেকে ম্যাথ আসতো, এখনো আসবে, সমস্যা নাই। তাহলে ধরেন আমাদের কাছে একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের সোজা তার আছে, তার আঁকাবাঁকা হইলে আবার একটু সমস্যা, তার জন্য আবার একটু কমপ্লেক্স হিসাব হয়ে যাবে। তো আমরা ধরলাম আমাদের কাছে সোজা একটা কারেন্ট ক্যারিং ওয়্যার আছে, যার টোটাল দৈর্ঘ্য হচ্ছে এল, ঠিক আছে? তারের টোটাল দৈর্ঘ্য কত, ধরো এল। ওকে, এই তারের মধ্যে দিয়ে লেটস সাপোজ আই অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করতেছে, আই অ্যাম্পিয়ার কারেন্ট। তোমাকে বলছে এই পয়েন্টে, কোন পয়েন্টে, এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত হবে, ধরো এই পয়েন্টের নাম হচ্ছে এম। তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে এম পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের মান নির্ণয় করো। তুমি বললো ভাই ম্যাগনেটিক ফিল্ড কেন আসতেছে? আচ্ছা, এটা একটা কারেন্ট ক্যারিং ওয়্যার না, একটা তার যার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে। তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের জন্য তার আশেপাশে কি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় না? অবশ্যই হয়। সো এই পুরো তারের মধ্যে কারেন্ট ফ্লো করার জন্য এখানে কতটুকু ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে সেটা আপনার বের করা লাগবে। ওকে, তার জন্য আমরা কি করবো, দেখো প্রথম যে স্টেপটা হবে, আমরা সব সময় এই কাজ করব, অলওয়েজ যতবার ম্যাথ করব প্রত্যেকটা বার সেম কাজ করব। তোমাকে যেই পয়েন্ট
পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বের করতে বলবে তুমি সেই পয়েন্ট থেকে তারের উপর একটা লম্ব আঁকবা। কি করবা? সেই পয়েন্ট থেকে তারের উপর একটা লম্ব আঁকবা। আঁকছো? ওকে, এটা হচ্ছে প্রথম কাজ। ওকে, যেই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বের করতে বলবে সেই পয়েন্ট থেকে তারের উপর একটা লম্ব আঁকবো। তার মানে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। ক্লিয়ার? এবার কি করব? এইবার এই পয়েন্টের সাথে তারের দুইটা মাথা জোড়া লাগাবো। দেখো তারের একটা এই দিকের শেষ প্রান্ত আছে আর একটা এই দিকের শেষ প্রান্ত আছে। এই পয়েন্টের সাথে দুইটা মাথাকে জোড়া লাগাও। যদি লাগানো হয় তাহলে এই বরাবর হচ্ছে একটা, ওকে, আর এই বরাবর হচ্ছে আরেকটা। ঠিক আছে? ওকে, এখন এই যে লম্ব দূরত্ব, এই লম্ব দূরত্বকে বলা হয় হচ্ছে এ। এই লম্ব দূরত্বকে কি বলা হয়? এ বলা হয়। এই অ্যাঙ্গেলটাকে বলা হয় হচ্ছে θ1, কি θ1, এবং এই অ্যাঙ্গেলটাকে বলা হয় হচ্ছে θ2। ওকে, আমরা ধরে নিছি θ1 θ2। এবার আমরা বায়োট-স্যাভার্ট ল অ্যাপ্লাই করব। বায়োট-স্যাভার্ট ল অ্যাপ্লাই কেমনে করব? ধরো এখান থেকে কোন জায়গা থেকে, যে এইটাকে আমরা বলতেছি ও পয়েন্ট। এম থেকে যেই পয়েন্টে তোমাকে ম্যাগনেটিক ফিল্ডটা নির্ণয় করতে বলছে সেখান থেকে তারের উপর একটা লম্ব আঁকো। সেই লম্বটা যেই পয়েন্টে ছেদ করতেছে সেটাকে আমরা বলতেছি ও পয়েন্ট। ধরে নিছি আর কি আপাতত হিসাবের সুবিধার জন্য। এখান থেকে ধরো একটা নির্দিষ্ট দূরত্বে একটা জায়গা আছে যেখান থেকে আমরা ডিএল পরিমাণ দৈর্ঘ্য কেটে নিছি। এটা হচ্ছে সেই ডিএল। ওকে, এই ডিএল এর জন্য এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত হবে সেটা কিন্তু আমাদের জানা আছে। সেইটা হচ্ছে বায়োট-স্যাভার্ট দিয়ে গেছে, তাই না? বাট পুরো তারের জন্য তাই নাই। সো এই ডিএল অংশটা আমরা কেটে নিছি কতটুকু দূরে? ধরো এল পরিমাণ দূরে। এল পরিমাণ দূরে আমাদের কাছে ছোট্ট একটা অংশ আছে, সেটা হচ্ছে ডিএল। এবং এই ডিএল অংশের জন্য এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত সেটা আমরা জানি। কেমনে জানি ভাইয়া? ডিএল অংশের জন্য ম্যাগনেটিক ফিল্ড কত চিন্তা করে দেখো তো। তুমি একটা কাজ করো, কি করতাম আগে বায়োট-স্যাভার্ট ল অ্যাপ্লাই করার জন্য? আর ছিল বায়োট-স্যাভার্ট লর মধ্যে, আরটা কি ছিল? আর ছিল হচ্ছে এখান থেকে যেই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডটা বের করতে বসে সেই পয়েন্ট থেকে ডিএল এর সেন্টারের দূরত্ব। তার মানে আমার আর হবে হচ্ছে এইটা। দেখো আমি যদি একটু অন্য কালার দিয়ে দেখাই, আর হবে এইটা। এইটা হচ্ছে আর। এটা কি? এইটা হচ্ছে আমার বায়োট-স্যাভার্ট লর আর। আচ্ছা, বায়োট-স্যাভার্ট লতে থিটা কোনটা ছিল? থিটা ছিল, আচ্ছা এটাকে না তোমার বইয়ে দেখবা φ1 φ2 লেখে। হ্যাঁ, সো তুমি বইয়ের মতো করে লেখো, আবার তোমরা আওলায় যাবা। ওকে, তোমাদের বইয়ে দেখবে এটাকে লেখে φ1, বইয়ের মতো করে লেখো, সমস্যা নেই। φ1 আর এটাকে লেখে হচ্ছে φ2। ঠিক আছে? সো φ1 φ2 লেখো, ওটাই বুদ্ধিমানের কাজ হবে, নাহলে আবার বইয়ের ফর্মুলা দেখে চিনবা না। ওকে, আচ্ছা এখন বায়োট-স্যাভার্ট লতে কি করা হয়? ডিএল এবং আর এর মধ্যবর্তী কোণকে ধরা হয় থিটা। ডিএল কোনটা? ডিএল কাজ করতেছে এই বরাবর, এই বরাবর আছে হচ্ছে আমাদের ডিএল। আর কোন বরাবর? আর হচ্ছে এই বরাবর। এই দুজনের মধ্যবর্তী কোণ, এই যে এইটাকে ধরতাম আমরা থিটা, তাই না? এই যে এই ফর্মুলার মধ্যে এই বরাবর ছিল ডিএল, এই বরাবর ছিল আর, এই দুজনের যে মধ্যবর্তী কোণ সেইটা ছিল আমার ফর্মুলার থিটা। বাট আমরা এবার এটাকে থিটা ধরবো না। কেন? হিসাবের সুবিধার জন্য, একটু পরেই বুঝতে পারবা কেন ধরি নাই। আমরা থিটা ধরবো এইটাকে। কোনটাকে থিটা ধরবো ভাই? আমরা থিটা ধরবো হচ্ছে এটাকে। ওকে, ধরলাম এটাকেই থিটা ধরলাম ভাই, আপনার কথা বিশ্বাস করলাম। এটা যদি থিটা হয় এই অ্যাঙ্গেলটা কত হবে? দেখো এইটা হচ্ছে থিটা, কোনটা? এইটা থিটা, এইটা 90 ডিগ্রি, তাহলে এটা কত হবে? 90 মাইনাস থিটা হবে। আরেকবার, এটা থিটা, এটা 90 ডিগ্রি, এটা কত হবে? 90 মাইনাস থিটা। তার মানে আমার বায়োট-স্যাভার্ট লর যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা হবে হচ্ছে 90 মাইনাস থিটা। ক্লিয়ার? তাহলে বলেন এই ছোট্ট ডিএল অংশের জন্য এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত হবে? ছোট্ট ডিএল অংশের জন্য ওই পয়েন্টের ছোট্ট ম্যাগনেটিক ফিল্ড ডিবি হবে মিউ নট বাই 4 পাই মাল্টিপ্লাইড বাই আই ডিএল সাইন থিটা। না, সাইন 90 মাইনাস থিটা। সাইনের ভিতরে কি বসবে? আর ভেক্টর এবং ডিএল ভেক্টরের মধ্যবর্তী কোণ, সেটাকে আমরা ধরেই নিছি 90 মাইনাস থিটা, কারণ এই অ্যাঙ্গেলকে আমরা থিটা ধরছি, সো অটোমেটিক্যালি এটা 90 মাইনাস থিটা হয়ে গেছে। তাহলে এখানে চলে আসবে 90 মাইনাস থিটা ডিভাইডেড বাই হচ্ছে আর স্কোয়ার। আর হচ্ছে এই ডিএল এর সেন্টার থেকে যেই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বের করব সেই পয়েন্টের ডিসটেন্স। ক্লিয়ার? সো এখানে যদি একটু সাজাই লিখি তাহলে আসবে হচ্ছে মিউ নট বাই 4 পাই ইন্টু আইডিএল সাইন 90 মাইনাস থিটা মানে কি? কস থিটা, আইডিএল কস থিটা ডিভাইডেড বাই হচ্ছে আর স্কোয়ার। এই পর্যন্ত কোনো কনফিউশন নেই? গুড। তাহলে এই ছোট্ট অংশের জন্য আমরা এখানে ম্যাগনেটিক ফিল্ড পাইছি। এরকম তারের প্রত্যেকটা ছোট্ট 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 অংশের জন্য এখানে ছোট্ট ছোট্ট ম্যাগনেটিক ফিল্ড পাওয়া যাবে। সবগুলা ছোট্ট অংশের জন্য এখানে তৈরি হওয়া ম্যাগনেটিক ফিল্ডকে যদি যোগ করি তখন আমরা কি পাবো? এই পুরো তারের জন্য বা এই টোটাল তারের জন্য এই পয়েন্টে টোটাল ম্যাগনেটিক ফিল্ড। এবং কন্টিনিউয়াস যে কোনো কিছু যোগ আমরা কেমনে করি? ইন্টিগ্রেশনের মাধ্যমে। তার মানে এখানে ইন্টিগ্রেশন করা লাগবে। তাইলে আমাদের টোটাল ম্যাগনেটিক ফিল্ড হবে ইন্টিগ্রেশন অফ ডিবি। এবং আমরা এখানে যোগ কেমনে করতে পারছি? ম্যাগনেটিক ফিল্ড তো ভেক্টর রাশি। দেখো এখানে প্রত্যেকটা পার্টের জন্য এখানে তৈরি হওয়া ম্যাগনেটিক ফিল্ডটা তল বরাবর ভিতরের দিকেই কাজ করবে।
প্রত্যেকটা পার্টের জন্য। এখানকার জন্য এখানে তৈরি হওয়া ম্যাগনেটিক ফিল্ড তল বরাবর ভিতরের দিকে, এখানকার জন্য এখানে তৈরি হওয়া ম্যাগনেটিক ফিল্ড তল বরাবর ভিতরের দিকে, এখানকার জন্য এখানে তৈরি হওয়া ম্যাগনেটিক ফিল্ড তল বরাবর ভিতরের দিকে। সো সবগুলো ভেক্টর রাশি যদি একই দিকে কাজ করে তাদের যোগফল কেমনে বের করবা? নরমাল বীজগাণিতিক যোগ, এবং সেটাই আমরা করব কন্টিনিউয়াসের ক্ষেত্রে ইন্টিগ্রেশনের মাধ্যমে। ক্লিয়ার গাইস? গুড। তাহলে দেখেন এখন আমার ডিবি মানে কি? ডিবি মানে হচ্ছে ইন্টিগ্রেশন আই ডিএল cos থিটা ডিভাইড মিউ নট বাই 4 পাই লিখতে ভুলে গেছি। মিউ নট বাই 4 পাই একটু লেখো, মিউ নট বাই 4 পাই, এখানে হচ্ছে আইডিএল cos থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। প্রথম কথা এখানে কনস্ট্যান্ট কি কি দেখো, এখানে মিউ নট কনস্ট্যান্ট, 4 পাই কনস্ট্যান্ট, আই কনস্ট্যান্ট, আর কোনো কিছুই কনস্ট্যান্ট না। কি বলেন ভাইয়া? এখানে থিটার মান তো কনস্ট্যান্ট না, থিটা কনস্ট্যান্ট না। ভাইয়া আর এর মান তো কনস্ট্যান্ট না, আরও কনস্ট্যান্ট না। কেন কনস্ট্যান্ট না সেখানে আসতেছি, বাট তার আগে কনস্ট্যান্টগুলোকে বাইরে নিয়ে আসো। তাহলে মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই, এই পার্টটা হচ্ছে কনস্ট্যান্ট, একটা নির্দিষ্ট পরিমাণ কারেন্টই তো ফ্লো করতেছে, সো অবশ্যই কনস্ট্যান্ট। আর মিউ নট বাই 4 পাই এর মান তো 10 টু দি পাওয়ার -7 হুইচ ইজ এ কনস্ট্যান্ট। আর ভিতরে কি আছে? ভিতরে আছে হচ্ছে ডিএল cos থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখানকার একটাও কনস্ট্যান্ট না। কেন ভাই, কেন কনস্ট্যান্ট না? প্রথম কথা হচ্ছে ডিএল কি, তা যার সাপেক্ষে তুমি ইন্টিগ্রেশনটা করতেছো। সো তুমি যদি এল এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করো, এটা কেমনে কনস্ট্যান্ট হয়? আদারওয়াইজ ইন্টিগ্রেশন কেমনে করতা? থিটা কি কনস্ট্যান্ট না? না, থিটা কনস্ট্যান্ট না। কেন? দেখো, যখন তুমি এখান থেকে ডিএল নিবা তখন তোমার থিটা এইটা, যখন তুমি এখান থেকে ডিএল নিবা তখন কি থিটা এটা হবে না, তখন আর নেওয়া লাগবে এখান থেকে, তখন থিটা হবে এতটুকু। বুঝছো? ধরো তুমি ডিএলটা ওখান থেকে না নিয়ে তুমি ডিএল নিলা হচ্ছে এখান থেকে নিলা ডিএল, তখন আর হবে কোন বরাবর? আর হবে এই দিকে, তখন থিটা কি হবে? তখন থিটা হবে এইটা। থিটার মানে কনস্ট্যান্ট না। যখন তুমি ডিএল নিবা এখান থেকে, তখন আর কোনটা হবে? তখন আর হচ্ছে এইটা, তখন থিটা কোনটা হবে? তখন থিটা হবে এইটা। থিটার মান কনস্ট্যান্ট না। তুমি এখান থেকে হিসাব করলে থিটা একরকম, এখান থেকে করলে আরেক রকম, এখান থেকে করলে আরেক রকম, এখান থেকে করলে আরেক রকম, এখান থেকে আবার আরেক রকম। সো থিটা কিন্তু ভ্যারিয়েবল, এবং থিটার মান যখনই চেঞ্জ হবে আর এর মানও কিন্তু চেঞ্জ হবে। যখন তুমি এখান থেকে ছোট্ট ডিএল নিবা আর হবে এইটা, যখন এখান থেকে নিবা তখন আর হবে এইটা, যখন এখান থেকে নিবা তখন আর হবে এইটা। এক একটা কেসে আর এর মান এক এক রকম হয়ে যাচ্ছে। তোমার তো শুরু থেকে শেষ পর্যন্ত সবার জন্য তৈরি হওয়া ম্যাগনেটিক ফিল্ডকে যোগ করা লাগবে, তাই না? যখন তুমি ওর জন্য ক্যালকুলেট করতে যাবা এইটা হবে আর, যখন ওর জন্য ক্যালকুলেট করতে যাবা এইটা হবে আর, যখন ওর জন্য করতে যাবা তখন এটা হবে আর। এক একজনের জন্য এক এক রকম আর। তার মানে এখানে এল ভ্যারিয়েবল, থিটা ভ্যারিয়েবল, আর ভ্যারিয়েবল। 3 ভ্যারিয়েবল ইন্টিগ্রেশন কোনোদিন করছো? করো নাই। তুমি কি করছো? এক ভ্যারিয়েবলের ইন্টিগ্রেশন। তার মানে আমাদের এখানে ভ্যারিয়েবল কমাইতে হবে। ভ্যারিয়েবল কেমনে কমাবো? দেখেন, ভ্যারিয়েবল কমানোর বেশ কিছু বুদ্ধি আছে। প্রথমত আমরা আর কে কেমনে সরাইতে পারি, আর কে একটু সরাই। আর কে সরানো যেতে পারে এইভাবে। দেখো তো, এই যে এই পার্টটার দিকে একটু তাকাও তো, এই যে এই ত্রিভুজটা, এই ত্রিভুজ কোন ত্রিভুজ ভাইয়া? ধরেন এই যে এই ত্রিভুজটা, এইটা, এই 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 ত্রিভুজটার দিকে হচ্ছে একটু তাকাও। ওর ভূমি কত? ভূমি হচ্ছে এল, ঠিক আছে? ওর অতিভুজ কত? ওর অতিভুজ হচ্ছে আর। ওকে, অথবা তুমি উল্টা ভাবে চিন্তা করতে পারো, তুমি যদি এই অ্যাঙ্গেলকে থিটা হিসাবে কাউন্ট করতে চাও বা অ্যাঙ্গেল হিসাবে কাউন্ট করতে চাও, সেক্ষেত্রে এইটা হচ্ছে লম্ব, লম্ব হচ্ছে এল, এবং অতিভুজ কত? অতিভুজ হচ্ছে আর। তাহলে আমি যদি লিখি এইটার জন্য সাইন থিটা, আহারে সরি, আমি যদি লিখি এটার জন্য কি লিখবো ভাইয়া? সাইন থিটা ইজ ইকুয়ালস টু হোয়াট? এটা হচ্ছে আমার অ্যাঙ্গেল, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। তাহলে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, মানে হচ্ছে এল ডিভাইডেড বাই আর। ঠিক আছে, কি আসছে? এল ডিভাইড, আচ্ছা না এটা না লিখি, এটা লিখলে এলও তো ভ্যারিয়েবল, এল নেওয়া যাবে না। দেখো এই যে এইটা কি ছিল? এইটা ছিল আমাদের এ, তাই না? লম্ব দূরত্ব এইটা তো কনস্ট্যান্ট। এই যে লম্ব দূরত্ব এ, এই পয়েন্ট থেকে এইখানকার লম্ব দূরত্ব, এটা তো কনস্ট্যান্ট, এর তো চেঞ্জ হবে না। তুমি যদি পয়েন্ট চেঞ্জ করো তার জন্য চেঞ্জ হবে, একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে তারের উপর রাখা লম্ব দূরত্ব তো চেঞ্জ হবে না। তাহলে খেয়াল করে দেখেন, এই ত্রিভুজে আমরা অ্যাপ্লাই করব, বাট একটু অন্যভাবে অ্যাপ্লাই করব। কিভাবে ভাইয়া? এই যে এইটা হচ্ছে ভূমি, ঠিক আছে, এইটা হচ্ছে অতিভুজ, এবং এইটা হচ্ছে আমার অ্যাঙ্গেল। তাহলে আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি ভাইয়া cos থিটা ইজ ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে এ, অতিভুজ হচ্ছে আর। তাহলে এ ডিভাইডেড বাই আর, তাহলে আর সমান কি হয়ে যাচ্ছে? আর সমান হয়ে যাচ্ছে হচ্ছে এ ডিভাইডেড বাই cos থিটা। ঠিক আছে, আর সমান কি আসতেছে? এ ডিভাইডেড বাই cos থিটা। বুঝতে পারছো না? একদম সহজ না? আর সমান কি আসতেছে? এ বাই cos থিটা। এবং এইখানে এ হচ্ছে কনস্ট্যান্ট এবং থিটাটা ভ্যারিয়েবল।
সমস্যা নেই, থিটা ভ্যারিয়েবল থাকলেও সমস্যা নেই, আমাদের একটা ভ্যারিয়েবল তো কমলো, তাই না? তাহলে আর এর পরিবর্তে আমরা বসাই দিতে পারি a ডিভাইডেড বাই cos থিটা। এখন এই এলটাকে সরাইতে হবে, কারণ তুমি যদি ধরো এখানে আর এর মান বসাও, লেটস সাপোজ তুমি আর এর মান বসাইলে, আর এর মান বসাইলে এখানে কি দাঁড়াবে দেখো, খেয়াল করো, যদি আমি এখানে আর এর মান বসাই মিউ নট আই বাই 4 মানে তোমার বোঝা লাগবে, এটা কোনো মুখস্থ কিছু না যে হ্যাঁ আমার এই পর এটা বসাবো, এটা বোঝা লাগবে, মুখস্থ করে আসলে বেশি দূর কিন্তু যাইতে পারবে না। কেন তুমি এখানে রিপ্লেস করতেছো, কেন ওইটাই নিয়ে আসতেছো, কেন আবার তুমি ডিএল কে রিপ্লেস করবে, এগুলো বোঝা লাগবে হালকা একটু, যদি তুমি প্রমাণ দিতে চাও। আর প্রমাণ বোঝার আসলে খুব বেশি ইম্পর্টেন্ট না, না বুঝলেও কোনো সমস্যা নাই। ওকে, যাদের আগ্রহ আছে তারা বুঝতে পারো, ডিএল ইন্টু কস থিটা, এবং এই আর মানে কি, আর মানে হচ্ছে এ ডিভাইডেড বাই কস থিটা, তাই না? কি এ ডিভাইডেড বাই কস থিটা তার উপর স্কোয়ার, এইটা হচ্ছে আমাদের আর। তো যদি আমি এখানে ক্যালকুলেশনটা করি, আসবে মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই, এখানে আছে ডিএল, এখানে আছে কস থিটা, নিচে আছে কি এ স্কোয়ার্ড, আর উপরে চলে যাবে হচ্ছে আর একটা কস থিটা, তাই না? যদি আর একটা কস থিটা চলে যায় তাহলে চলে যাবে হচ্ছে কস স্কোয়ার্ড থিটা, উপরে চলে যাবে কি কস স্কোয়ার্ড থিটা। বুঝতে পেরেছেন? সো আলটিমেটলি আমরা উপরে পেয়ে যাব হচ্ছে মিউ নট আই বাই 4 পাই কস কিউব থিটা ডিএল ডিভাইডেড বাই এ স্কোয়ার। দেখো এখন ইন্টিগ্রেশনের ভিতরে ভ্যারিয়েবল কয়টা? এখনো ইন্টিগ্রেশনের ভিতরে ভ্যারিয়েবল কিন্তু দুইটা। এ স্কোয়ারের মান কনস্ট্যান্ট, ঠিক আছে, এ স্কোয়ার নিয়ে কোনো সমস্যা নেই, এ স্কোয়ারের মানটা কি কনস্ট্যান্ট, বাট থিটা এখানে ভ্যারিয়েবল এবং এলও তো এখানে ভ্যারিয়েবল, এল এর সাপেক্ষে তো ইন্টিগ্রেশন হচ্ছে। তুমি কি থিটাকে এল এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতে পারবা না? থিটাকে থিটার সাপেক্ষে ইন্টিগ্রেট করা লাগবে। এখন তোমার বোঝা উচিত কেন আমরা এই অ্যাঙ্গেলটাকে থিটা নিলাম, কারণ আমার শুরু থেকে শেষ পর্যন্ত ইন্টিগ্রেশন করা লাগবে। তুমি যদি খেয়াল করো, আমি যদি ইন্টিগ্রেশনটা এভাবে করি, লেটস সাপোজ এখান থেকে এই পর্যন্ত আমি যদি থিটার মান এখান থেকে শুরু করে এই পর্যন্ত ভ্যারি করাই, আমার কিন্তু এই পুরা নিচের পার্ট কভার হয়ে যাচ্ছে। একই সাথে আমি যদি থিটার মান এখান থেকে শুরু করে এই পর্যন্ত কভার করাই, তাহলেও কিন্তু আমার পুরা এই পার্ট কভার হয়ে যাচ্ছে। বুঝছেন? আপনি যদি থিটাকে এখান থেকে এই পর্যন্ত ভ্যারি করান, তারের এই লম্ব থেকে নিচের অংশ কভার হয়ে যাচ্ছে। একই সাথে আপনি যদি এখান থেকে এই পর্যন্ত ভ্যারি করান, তারের লম্ব থেকে উপরের অংশ কভার হয়ে যাচ্ছে। এর জন্য এই অ্যাঙ্গেলটাকে থিটা নিছি, কারণ আমরা থিটার সাপেক্ষে ইন্টিগ্রেশন করব এবং লিমিটও বসাবো থিটার। বুঝছো? থিটাকে একবার এখান থেকে এই পর্যন্ত ভ্যারি করাবো আর একবার এখান থেকে এই পর্যন্ত ভ্যারি করাবো, পুরো তার কভার হয়ে যাবে। ক্লিয়ার? বাট থিটাকে তো আমি এল এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতে পারবো না, থিটাকে আমার থিটার সাপেক্ষে ইন্টিগ্রেট করা লাগবে। তাহলে ডিএল কে আমি সরাবো কেমনে? ডিএল কে সরানো কেন প্রয়োজন সেটা তো বুঝতেছো, কারণ তুমি কি থিটাকে ডিএল এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতে পারবা? পারবা না তো। থিটাকে ইন্টিগ্রেট করা লাগবে থিটার সাপেক্ষে, তার মানে ডিএল কে আমার রিপ্লেস করা লাগবে হচ্ছে থিটা দিয়ে, সেইটা করব হচ্ছে আমরা এই যে এখান থেকে আবার এই ত্রিভুজে। খেয়াল করে দেখেন তো, এখানে আমরা কি লিখতে পারি ট্যান থিটা, কি লেখা যায় ট্যান থিটা। এই যে ত্রিভুজটার দিকে তাকাবো আর একটা বার, কোন ত্রিভুজটা? এই যে এইটা, ঠিক আছে? এই ত্রিভুজে এটা কি আঁকলাম আসলে আমি, আচ্ছা এই ত্রিভুজে এই অ্যাঙ্গেল হচ্ছে থিটা, তাই না? ভূমি কোনটা? ভূমি হচ্ছে এ। লম্ব কোনটা? লম্ব হচ্ছে এল। তাহলে আমি কি লিখতে পারি? ট্যান থিটা সমান হোয়াট? ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি, ঠিক আছে? তার মানে হচ্ছে এল বাই এ। বুঝতে পেরেছেন? তাহলে এল সমান কি আসবে? এল সমান আসবে হচ্ছে এ ট্যান থিটা। যদি আমি দুই পাশে ডিফারেন্সিয়েট করি তাহলে কি আসবে? dl ইজ ইকুয়ালস টু, এ তো কনস্ট্যান্ট, ট্যান থিটা ডিফারেন্সিয়েশন কি sec স্কয়ার থিটা, রাইট? তাহলে এখানে আসবে হচ্ছে sec স্কয়ার থিটা d থিটা, এই যে পেয়ে গেছো। এবার dl কে তুমি রিপ্লেস করে দাও a sec স্কয়ার থিটা ইনটু d থিটা দিয়ে, তাইলে এবার কাজ শেষ। বুঝেছেন এত কিছু আমরা কেন করলাম? এবার বুঝতে পারা উচিত। দুঃখিত। ওকে, আমরা কি করব এবার? এবার হচ্ছে dl টাকে রিপ্লেস করে দিব কি দিয়ে? a ইনটু sec স্কয়ার থিটা d থিটা দিয়ে। তাহলে আসেন আমাদের b আসতেছে কত? b আসতেছে হচ্ছে মিউ নট i ডিভাইডেড বাই 4 পাই ইন্টিগ্রেশন cos কিউব থিটা, dl মানে হচ্ছে a ইনটু sec স্কয়ার থিটা d থিটা ডিভাইডেড বাই হচ্ছে a স্কয়ার্ড। ঠিক আছে? একদম সহজ। তাহলে দেখো উপর নিচ থেকে একটা a কাটাকাটি যাবে, এখানে আসবে হচ্ছে মিউ নট i ডিভাইডেড বাই 4 পাই। ভিতরে দেখো এই sec স্কয়ার থিটা cos স্কয়ার থিটার সাথে ক্যান্সেল হয়ে যাবে, থাকবে হচ্ছে cos থিটা d থিটা, নিচে থাকবে হচ্ছে a। তাহলে এটাকে বাইরে নিয়ে আসো, এ তো কনস্ট্যান্ট, মিউ নট i ডিভাইডেড বাই 4 পাই এ। ভিতরে আছে কি দেখো, এই যে এইবার দেখো ইন্টিগ্রেশন কত সহজ হয়ে গেছে। এবার থিটার সাপেক্ষে ইন্টিগ্রেশন, ভ্যারিয়েবলে শুধুমাত্র থিটা, এবং আমরা যেটা চাচ্ছিলাম সেটা চলে আসছে। ওকে, এবার বলেন ইন্টিগ্রেশনের লিমিট কত হবে? ইন্টিগ্রেশন আপনার শুরু করা লাগবে এখন একদম এখান থেকে, ওকে, যাওয়া লাগবে এই পর্যন্ত। তার মানে আপনার প্রথমে ডিএল নেওয়া লাগবে হচ্ছে এখান থেকে,
এখান থেকে আপনার প্রথম ছোট্ট অংশ নেওয়া লাগবে, এবার ছোট্ট ছোট্ট অংশ নিতে নিতে আপনার যাওয়া লাগবে হচ্ছে এই পর্যন্ত। যখন আপনি এখান থেকে ডিএলটা নেবেন তখন আর কোন দিক কাজ করবে, তখন আর কাজ করবে হচ্ছে এই দিক বরাবর। তখন অ্যাঙ্গেল কত, এই যে অ্যাঙ্গেল হচ্ছে এইটা, তখন থিটার মান হচ্ছে 5/2। বাট এটাকে 5/2 বসাইলে হবে না, এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল না? ভুল বললাম, এটা হচ্ছে এটা কি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? এটা হচ্ছে এই দিকে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ আর এই দিকে হচ্ছে ক্লকওয়াইজ। তো আমরা যে কোনো একটা দিককে প্লাস ধরবো আর একটা দিকে মাইনাস ধরবো। দেখবো তোমাদের বইয়ে যেটা করছে, তোমাদের বইয়ে হচ্ছে এই দিকটাকে ধরছে প্লাস এবং এই দিকটাকে ধরছে মাইনাস। সো ইটস আপ টু ইউ, সমস্যা নাই। সো একটা দিককে তুমি প্লাস ধরবা আর একটা দিকে তুমি মাইনাস ধরবা, রেজাল্ট উইল বি সেম। তুমি যেটাই করো না কেন রেজাল্ট সেম আসবে, কারণ দুই দিক গেলে তো তুমি আর সেম ডিরেকশন ধরতে পারবে না, তাই না? তো আমরা ধরলাম এই দিকটা হচ্ছে মাইনাস, এই দিকটা হচ্ছে প্লাস। তাহলে আমরা ইন্টিগ্রেশন শুরু করতেছি এখান থেকে। যখন এখান থেকে ইন্টিগ্রেশন শুরু করতেছি তখন শুরুতে থিটার মান কত, -5/2। এখানে গিয়ে আমি ইন্টিগ্রেশন শেষ করতেছি, এখানে গিয়ে যখন ইন্টিগ্রেশনটা শেষ করতেছি তখন থিটার মান কত, +5/1। তার মানে থিটার লিমিট কি হবে, থিটার লিমিট হবে হচ্ছে -φ2 থেকে +φ1। ঠিক আছে, একদম সহজ, -φ2 থেকে +φ1। ওকে গুড। তাহলে দেখেন এখান থেকে যদি আমরা ইন্টিগ্রেশনটা কমপ্লিট করি, cos থিটার ইন্টিগ্রেশন কি ভাইয়া মাইনাস sin থিটা, এই cos থিটার ডিফারেন্সিয়েশন হচ্ছে -sin থিটা, ইন্টিগ্রেশন কি শুধুমাত্র sin থিটা। তাহলে এখানে আসবে sin থিটা লিমিট -φ2 থেকে +φ1। ওকে একদম সহজ, এখন জাস্ট লিমিটটা বসাই দাও, তাহলে পেয়ে যাবা μ0I ডিভাইডেড বাই 4πa sin φ1 মাইনাস sin -φ2। ঠিক আছে, এভাবে লেখো মাইনাস সাইন -φ2। সাইন মাইনাস থিটা মানে কি, মাইনাস সাইন থিটা, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস, আলটিমেটলি ফর্মুলা পেয়ে যাবা μ0I ডিভাইডেড বাই 4πa, ভিতরে হচ্ছে সাইন φ1 প্লাস সাইন φ2। এই হচ্ছে ফর্মুলা একটা ফাইনাইট লেন্থের তারের জন্য কোন একটা সার্টেন পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বের করার। বুঝছেন? সো এই হচ্ছে ডিরাইভেশন, যাদের ডিরাইভেশনটা দরকার তারা হচ্ছে এখান থেকে ডিরাইভেশনটা একটু দেখে নিন। আপনাদের বইও আই গেস ডিরাইভেশন তো আছে, ইটস কোয়াইট ইজি, কঠিন কিছু না, জাস্ট ইন্টিগ্রেশনটা প্রপারলি করা লাগবে। এখন হচ্ছে আমি এটার অ্যাপ্লিকেশনটা দেখাই, যখন ম্যাথ আসবে ম্যাথে তোমরা কেমনে করবা এটা হচ্ছে বোঝাটা বেশি জরুরি, কারণ পরীক্ষার হলে তোমার প্রমাণ আসবে না। ওকে, সো ধরো এই হচ্ছে আমাদের তার, ম্যাথ কেমনে করবে এটা পারা লাগবে। এই হচ্ছে আমাদের তার, ওকে, এবং এখানে হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ডটা বের করতে বলছে। ধরো এরকম একটা তার তোমারে দিয়ে দিচ্ছে, ওকে। সো ম্যাথটা আপনি কেমনে করবেন, এই বরাবর আছে কারেন্ট I অ্যাম্পিয়ার। যখনই আপনাকে এরকম প্রশ্ন দিবে, যেমনটা আগে বলছিলাম, আপনার প্রথম কাজ হচ্ছে এখান থেকে তারের উপর একটা লম্ব আঁকা। লম্ব কিন্তু আঁকতেই হবে, দূরত্ব কিন্তু নিচেরটা লম্ব দূরত্বই হবে, এবং সেই লম্ব দূরত্বটা হচ্ছে এ। তারপরের কাজ কি, এখান থেকে তারের এক প্রান্তে একটা লাইন টানা এবং অপর প্রান্তে আর একটা লাইন টানা। ওকে, এই পাশের যে অ্যাঙ্গেলটা খেয়াল করবা, এই পাশের যে অ্যাঙ্গেলটা এটা তুমি নিবা হচ্ছে কোন ডিরেকশনে গিয়ে, ক্লকওয়াইজ ডিরেকশনে গিয়ে, এবং এটার নাম দিবা φ1। ওকে, অপর যে অ্যাঙ্গেলটা সেটা কিন্তু সেম ডিরেকশনে যাই নেওয়া যাবে না, এমন না এই অ্যাঙ্গেলটা আমি এইদিকে নিছি তাহলে পরের অ্যাঙ্গেলটা আমি এইভাবে ঘুরে যায় নিব না, পরেরটা নেওয়া লাগবে অপোজিট ডিরেকশনে। তবে সেকেন্ড যে অ্যাঙ্গেলটা বা তারের অপর প্রান্তের যে অ্যাঙ্গেলটা সেটা আমরা নিব এই ডিরেকশনে এসে, সেটা হচ্ছে φ2। ওকে, সো φ1 আমরা যেই ডিরেকশনে নিব, φ2 কিন্তু তার অপোজিট ডিরেকশনে এসে আমরা নিব। এই জন্য মনে থাকে φ1 এবং φ2 আমরা অপোজিট ডিরেকশনে এসে নিব, এটা কিন্তু ম্যাথ করার সময় কাজে লাগবে। ওকে ওকে, যদি এরকম হয় সেক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড বা এই পয়েন্টে তৈরি হওয়া ম্যাগনেটিক ফিল্ডের মান হবে B = μ0I ডিভাইডেড বাই 4πa, ভিতরে হচ্ছে সাইন φ1। আরে জীবনে জায়গার এত অভাব কেন, মেজাজটা খারাপ হয়। ঠিক আছে, B = μ0I ডিভাইডেড বাই 4πa, ভিতরে সাইন φ1 প্লাস সাইন φ2। বুঝছো, আই হচ্ছে তারের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট ফ্লো করতেছে। এখানে এটা কি, এ হচ্ছে কি বলতো, এ কি জাস্ট এই পয়েন্ট থেকে দূরত্ব না, এই পয়েন্ট থেকে তারের উপর আঁকা লম্বের দূরত্ব। যেই পয়েন্টে তোমাকে ম্যাগনেটিক ফিল্ডটা বের করতে বলবে সেই পয়েন্ট থেকে তারের উপর একটা লম্ব আঁকা লাগবে, সেই লম্বের যে দূরত্ব সেটা হচ্ছে, বুঝছেন, সহজ, গুড। আর এখানে φ1টা কি, φ1 হচ্ছে তারের উপর লম্ব,
এবং তারের এক প্রান্তের সংযোজক রেখার মধ্যবর্তী কোণ। ফাই টুটা কি? তারের উপর লম্ব এবং তারের অপর প্রান্তের সংযোজক রেখার মধ্যবর্তী কোণ। এবং এই অ্যাঙ্গেল কিন্তু সবসময় প্লাস বসাবো। কেন ভাইয়া প্লাস বসাবো কেন? আপনি একটু আগেই বললেন একদিকে প্লাস হইলে আর একদিকে মাইনাস। সো একদিকে প্লাস আর একদিকে মাইনাস ধরেই তো আমরা এই ফর্মুলা বের করছি। এই ফর্মুলা যখন আমরা প্রমাণ করছি তখন তো ফাই টুর মান আমরা অলরেডি একবার মাইনাস বসাইছি। তুমি কি আবার মাইনাস বসাবা নাকি? এই ফর্মুলা প্রমাণ করার সময় আমরা অলরেডি একবার ফাই টুকে মাইনাস বসাই আসছি না? বসাইছো, আর কিন্তু মাইনাস বসানো যাবে না। সো অ্যাঙ্গেল এটা ধরো 30, এটা ধরো 45, এখানে 30ই বসাবো, এখানে 45ই বসাবো, কোনো প্লাস মাইনাসের ব্যাপার আর নাই। প্লাস মাইনাসের কাহিনী আমরা প্রমাণের মধ্যেই করে আসছি, ঠিক আছে? বাট কেয়ারফুল থাকা লাগবে যে ব্যাপারে, সেটা হচ্ছে তুমি ফাই ওয়ান যেই দিকে ঘুরে নিবা, ফাই টু কিন্তু তার উল্টা দিকে ঘুরে নিতে হবে। কারণ তুমি ফাই টুকে মাইনাস বসায় আসছো প্রমাণের সময়, তারপরে তুমি প্রমাণের সময়ই ধরে নিছো ফাই ওয়ান তুমি যেই দিক দিয়ে কাউন্ট করতেছো, ফাই টু তার উল্টা দিকে গিয়ে তুমি কাউন্ট করতেছো। ওকে, সো আমার মনে হয় ফর্মুলা নিয়ে কারো কোনো সমস্যা নাই। আমি হচ্ছে দুই একটা অ্যাপ্লিকেশন তোমাদেরকে দেখাই, তাইলেই হচ্ছে বুঝে যাবা পরীক্ষার হলে ম্যাথটা কেমনে করা লাগবে। আসো, ম্যাথ নাম্বার 1 কি বলছে? তারের মধ্যে কারেন্ট প্রবাহের জন্য এম বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করো। কোন বিন্দুতে? এই যে এম বিন্দুতে। তোমাকে এই অ্যাঙ্গেল দিয়ে দিছে 45, এই অ্যাঙ্গেল দিয়ে দিছে হচ্ছে 30, এবং এখান থেকে দেখো লম্ব দূরত্ব দেওয়া আছে কত? 10 মিটার, এবং কারেন্ট দেওয়া আছে কত? 2 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে বলেন এখানে ফর্মুলা কি হবে? ডিরেক্ট ফর্মুলা। এই ফর্মুলা তুমি ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারবা, কোনো সমস্যা নাই। বি ইজ ইকুয়ালস টু মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই এ ইন্টু ভিতরে সাইন ফাই 1 প্লাস সাইন ফাই 2। ওকে, মান বসাও। মিউ নট ইন্টু আয়ের মান কত? আয়ের মান হচ্ছে 2 ডিভাইডেড বাই 2 পাই ইন্টু এর মান কত? এ হচ্ছে লম্ব দূরত্ব, সেটা কত দেওয়া আছে? 10 ইন্টু ভিতরে সাইন ফাই 1। ভাইয়া ফাই 1 এর মান কত? ফাই 1 এর মান তো ভাইয়া বুঝতে পারতেছি না কত হবে, আপনি একটু বলে দেন না ভাইয়া। খেয়াল করে দেখো, ফাই 1 হচ্ছে এইটা, এই যে লম্ব রেখা থেকে যে কোনো এক প্রান্তের সংযোজক সরলরেখার অ্যাঙ্গেল কত? 45 ডিগ্রি। সো ফাই 1 হচ্ছে 45 ডিগ্রি। ভাইয়া ফাই 2 কত হবে? ফাই 2 কি ভাইয়া -30? না, প্লাস মাইনাসের কোনো ঝামেলা নাই, মাইনাস ধরে প্রমাণ করে আসছি। ফাই 2 এর মান হবে, দেখো আমাদের অ্যাঙ্গেলটা কিন্তু অপোজিট ডিরেকশনে যেন লাগতেছে, লম্ব রেখা থেকে একবার গেছে উপরের দিকে, একবার আসা লাগবে নিচের দিকে, ঠিক আছে? এবং আসলে আমরা এই পাশের যে সংযোজক রেখাটা সেটা পাচ্ছি 30 ডিগ্রি কোণ পরে, তার মানে এইটাই আমার ফাই 2 এর মান। এটা কিন্তু মাইনাস বসবে না, প্লাস বসবে, কারণ মাইনাস আমরা অলরেডি প্রমাণের সময় বসায় আসছি। তুমি যদি প্রমাণে মাইনাস না বসাই তা সেক্ষেত্রে কিন্তু ফর্মুলাতেও একটা মাইনাস থাকতো, দেন এখানে মাইনাস, এখানে মাইনাস সাইন 30, আলটিমেটলি মাইনাসে মাইনাস আর প্লাসই হয়ে যেত, সেম রেজাল্টই আসতো, পার্থক্য হতো না। মিউ নটের মান কত? মিউ নটের মান হচ্ছে 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -7 ইন্টু 2। মিউ নটের মানটা একটু মাথায় রেখো, শূন্য মাধ্যমের চৌম্বক প্রবেশতা সেটা কত? এটা কিন্তু কোশ্চেনে দেওয়া থাকবে না, এটা হচ্ছে 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -7। ঠিক আছে, সহজ, গুড। আর ডিভাইডেড বাই কি আছে? ডিভাইডেড বাই আছে হচ্ছে 2 পাই মাল্টিপ্লাইড বাই 10, এখানে আছে হচ্ছে সাইন 45 মানে 1/√2, সাইন 30 মান হচ্ছে হাফ। এখান থেকে যত আসবে তত টেসলা বা ওয়েবার পার মিটার স্কয়ার, ঠিক আছে? সেটাই হবে হচ্ছে এই পয়েন্টে তৈরি হওয়া চৌম্বক ক্ষেত্রের মান। বুঝছো না? সহজ না? এই ফর্মুলা অ্যাপ্লাই করা কি কঠিন না? কিন্তু এখান থেকে কিন্তু ম্যাথ আসবে এইচএসসি পরীক্ষায়, গাইস কেয়ারফুল। হ্যাঁ, এই প্রশ্ন অনেকবার আসা প্রশ্ন এগুলা। আসেন নেক্সট, সেকেন্ড। এগুলো হচ্ছে আরো গুরুত্বপূর্ণ। সেকেন্ডটা দেখো কি বলছে, একটা বর্গাকার কুণ্ডলী আছে যার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতেছে। কোন দিকে? এই যে দেখো, এই দিকে কারেন্ট যাচ্ছে, এই দিকে কারেন্ট যাচ্ছে, এই দিকে কারেন্ট যাচ্ছে, এই দিকে কারেন্ট যাচ্ছে। তোমাকে বলছে বর্গের যে সেন্টার এম বিন্দু, এই যে সেন্টারের যে পয়েন্টটা এম বিন্দু, এই এম বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করো। ধরো বর্গের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম সেম এ, বা তুমি এলও ধরতে পারো, সমস্যা নাই। তার জন্য কি বের করতে বলছে? এই এম বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান। ভাইয়া এইটা কেমনে বের করব? চিন্তা করে দেখো এটা কেমনে বের করবা। দেখো আমরা এখানে 4টা তারের জন্য সেপারেট হিসাব করব। আমরা ধরলাম এটা আমাদের 1 নাম্বার তার, এটা 2 নাম্বার তার, এটা 3 নাম্বার তার, এটা 4 নাম্বার তার। তাহলে আমি প্রথমে একটু 1 নাম্বার তারের জন্য হিসাবটা করি, ঠিক আছে? 1 নাম্বার তারের জন্য হিসাব করব কি? এম পয়েন্টে তৈরি হওয়া চৌম্বক ক্ষেত্র। তাহলে যেই পয়েন্টে চৌম্বক ক্ষেত্র বের করা লাগবে, আমার প্রথম কাজ কি? সেই পয়েন্ট থেকে তারের উপর একটা লম্ব আঁকা, তাই না? এটা কাজ করে এই পয়েন্ট থেকে তারের উপর একটা লম্ব আঁকো, আঁকছো। তার মানে অবশ্যই অ্যাঙ্গেলটা কি? 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি, কনফিউশন নেই। সেকেন্ড কাজ কি? সেকেন্ড কাজ হচ্ছে এই পয়েন্ট থেকে তারের দুই প্রান্তের সংযোজক রেখা আঁকো। তাহলে বলেন ওই পয়েন্ট থেকে তারের দুই প্রান্তের সংযোজক রেখা কোনটা কোনটা হবে? তারের এক প্রান্ত এখানে, তাহলে এই হচ্ছে একটা সংযোজক রেখা, আর এক প্রান্ত এখানে, এই হচ্ছে আর একটা সংযোজক রেখা, ঠিক আছে? এর মধ্যে একটা অ্যাঙ্গেল হবে θ1 আর একটা অ্যাঙ্গেল হবে হচ্ছে
থিটা 2 বা ফাই 1 আর একটা হবে হচ্ছে ফাই 2। বলেন তো ফাই 1 কোনটা? আপনার ইচ্ছা, আপনি এটাকে ফাই 1 নিতে পারেন, এটাকে যদি ফাই 1 নেন ওইটাকে উল্টা দিকে ফাই 2 নেওয়া লাগবে, তাহলে ফাই 1 এর মান হবে হচ্ছে 45 ডিগ্রি। ভাইয়া কেমনে বুঝলেন 45 ডিগ্রি? দেখো এটা 90 ডিগ্রি, এটা হচ্ছে বর্গের কর্ণের একটা অংশ, তার মানে অবশ্যই এই অ্যাঙ্গেলটা কি 45 ডিগ্রি। দেখেন বুঝাই দিই, এটা কত 90, এটা কত 45, কারণ এই পাশেও আছে 45, তো এটা 45, এটা 90, এটা কত হবে 45ই হবে। বা তুমি উল্টাভাবেও চিন্তা করতে পারো যে এইটা হচ্ছে বর্গের দুইটা কর্ণের অংশ, তাই না? বর্গের দুইটা কর্ণের মধ্যবর্তী কোণ কত হয়? অবশ্যই 90 ডিগ্রি হয়। সো এই টোটাল অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, তার অর্ধেক এই পাশে অর্ধেক ওই পাশে, তার মানে এই পাশে 45 ওই পাশে 45। ঠিক আছে, একদম সহজ। তাহলে এই পাশের অ্যাঙ্গেলটাও হবে 45 ডিগ্রি, এবং সিমিলারলি ওই পাশের অ্যাঙ্গেলটাও কত হবে? ওই পাশের অ্যাঙ্গেলটাও হবে 45 ডিগ্রি। আচ্ছা বুঝছি ভাইয়া। এখন আমার চৌম্বক ক্ষেত্রের মান বের করার জন্য অ্যাঙ্গেল দরকার, তার পাশাপাশি আরো একটা জিনিস দরকার, সেটা হচ্ছে লম্ব দূরত্বটা। ভাই লম্ব দূরত্ব কেমনে বের করব? দেখেন খুবই সহজ। প্রথম কথা, এটা হচ্ছে আমার বর্গের বাহু, তাই না? আমি ধরলাম বর্গের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এল। বর্গের বাহুর দৈর্ঘ্য কত ধরলাম হচ্ছে এল। যদি বর্গের বাহুর দৈর্ঘ্য এল হয়, তাহলে বলো তো এই ডিসটেন্সটা কত হবে? ভাই এই ডিসটেন্স কেমনে বের করা যেতে পারে? এই ডিসটেন্স হচ্ছে এ, তাই না? লম্ব দূরত্বকে আমরা এ দ্বারা প্রকাশ করি। আচ্ছা এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেল 45 ডিগ্রি, তার মানে এইটা আমার ভূমি এবং এইটা কি আমার? এটা হচ্ছে আমার লম্ব। তাহলে আমি tan এর ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি না? tan কি বলে আমাকে? tan আমাকে বলে tan 45। লেখো tan 45 is equals to what? লম্ব ডিভাইডেড বাই ভূমি। লম্ব কোনটুকু? লম্ব হচ্ছে যে এইটুকু এইটুকু এইটুকু, পুরো এল কিন্তু না, এইটুকু হচ্ছে লম্ব, এল এর অর্ধেক l/2। তাহলে লম্ব হচ্ছে l/2, ভূমি কত? ভূমি হচ্ছে a। ওকে, একদম সহজ। তাহলে বলেন তো এ কত হবে? এ হবে হচ্ছে l/2 ডিভাইডেড বাই tan 45। tan 45 এর মান কত? 1। ওকে, সো এর মান হবে হচ্ছে l/2, যেখানে l হচ্ছে বর্গের একটা বাহুর দৈর্ঘ্য। ক্লিয়ার গাইস? তাহলে এক নাম্বার তারের জন্য এই পয়েন্টে তৈরি হওয়া ম্যাগনেটিক ফিল্ড কত হবে? খেয়াল করে দেখো, এক নাম্বার তারের জন্য ওই পয়েন্টে তৈরি হওয়া ম্যাগনেটিক ফিল্ড B1, এটা হবে হচ্ছে মিউ নট আই, কারেন্টের মান তো সেম, ডিভাইডেড বাই 4πA1, ওকে, মাল্টিপ্লাইড বাই সাইন φ1 প্লাস সাইন φ2। ওকে, এখন জাস্ট একটু মান বসায় দাও। এখানে আসবে মিউ নট আই, নিচে আসবে 4π ইন্টু l/2, এল হচ্ছে বর্গের বাহুর দৈর্ঘ্য, কুইশনে দেওয়া থাকলে সেই মান বসাই দিব, সমস্যা নেই। আর φ1 φ2 এর মান কত? সাইন 45 প্লাস সাইন 45। সো এখানে যদি আমরা ক্যালকুলেট করি, উপরে যাবে হচ্ছে মিউ নট আই ইন্টু 2 ডিভাইডেড বাই হচ্ছে 4πl, সাইন 45 মানে হচ্ছে 1/√2 প্লাস 1/√2, তার মানে উপরে যাবে হচ্ছে একটা √2, তার মানে আসবে কত? 2 2 কাটা, উপরে √2 নিচে √2, তার মানে আসবে হচ্ছে মিউ নট আই ডিভাইডেড বাই √2πl। ঠিক আছে, তুমি যদি এখানে √2 নাও, যোগ করো, তাহলে উপরে আসবে 1 + 1 2, নিচে আসবে √2, তাহলে উপরে থাকবে একটা √2, তাহলে উপরে আচ্ছা 2√2, নিচে আসা হচ্ছে 4, 2 2 কাটা, 2 উপরে √2 নিচে থাকবে √2। সো আলটিমেটলি হবে মিউ নট আই ডিভাইডেড বাই √2 ইন্টু πl। এটা কি? এটা হচ্ছে তারের বা টোটাল বর্গের শুধুমাত্র একটা বাহু বা একটা তারের জন্য এই পয়েন্টে তৈরি হওয়া চৌম্বক ক্ষেত্র। আচ্ছা এই চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন কোন দিকে হবে? এই যে এই তারের জন্য যে চৌম্বক ক্ষেত্রটা তৈরি হবে সেন্টারে, দেখো কারেন্ট গেছে কোন দিকে? এই দিকে। তাহলে এই পয়েন্টে চৌম্বক ক্ষেত্র কোন দিকে হবে? তল বরাবর বাইরের দিকে, তল বরাবর বাইরের দিকে। যে কারেন্ট যেদিকে যাবে সেদিকে হচ্ছে বুড়ো আঙ্গুলটা বসাবা, দেখবা বাঁকা আঙ্গুলগুলো কোন দিকে কাজ করছে। যদি এদিকে আমি বুড়ো আঙ্গুল বসে, আমার বাঁকা আঙ্গুলগুলো তল থেকে বাইরে বের হয়ে আসতেছে, এই পাশে তল থেকে বাইরে। তার মানে এই তারের জন্য এই পয়েন্টে তৈরি হওয়া চৌম্বক ক্ষেত্রের দিক কোন দিক হবে? তল বরাবর বাইরের দিকে। ক্লিয়ার? তাহলে কোন দিকে হবে? তল বরাবর বাইরের দিকে। লেখো তল বরাবর বাইরের দিকে। ওকে, বাইরের দিকে। বুঝে গেছি ভাইয়া, বুঝে গেছি। ওকে, এটা যদি বুঝে থাকো, বাকিগুলো বোঝা আসলে কোনো ব্যাপার না। এবার বলো তো সেকেন্ড তারের জন্য কি হবে? ভাই সেকেন্ড তারের জন্য সেম কাহিনী হবে। দেখো সেকেন্ড তারের জন্য আমি যদি দুই প্রান্তে যোগ করি, ওকে, এবং এখান থেকে যদি আমি একটা লম্ব আঁকি, খেয়াল করে দেখো এই লম্বটা, এটা হচ্ছে এ, তাই না? কোনটা? এই যে এটা হচ্ছে এ এর মান কত হবে? এ এর মানও হবে l/2। ক্যালকুলেট করো, সেম আসবে ভাই, বর্গের জন্য সেম আসবে। এই অ্যাঙ্গেল 45 ডিগ্রি, এই অ্যাঙ্গেল 45 ডিগ্রি। ঠিক আছে, সবকিছুই সেম, কারেন্টও সেম। তাইলে এই তারের জন্য এই পয়েন্টে তৈরি হওয়া চৌম্বক ক্ষেত্র কত হবে? ভাই সেম হবে, B2 এর মানও সেম হবে। B2 এর মান হবে হচ্ছে B1 এর মানের সমান।
একদম সেম, কোনো পার্থক্যই পাবা না। এবং ডিরেকশন কোন দিকে হবে চিন্তা করে দেখো, এই বরাবর কারেন্ট গেছে, বুড়ো আঙ্গুলটা ঘোরাও, সরি বুড়ো আঙ্গুলটাকে রাখো, বাকি আঙ্গুলগুলো দেখো তল বরাবর বাইরের দিকে, কারেন্ট গেছে কোন দিকে, এই দিকে, তার মানে ওই পাশে ডিরেকশন হচ্ছে তল বরাবর ভিতরের দিকে, কিন্তু এই পাশে ডিরেকশন তল বরাবর বাইরের দিকে। আমার বিন্দু তো বাম পাশে আছে তাই না, সো বাম পাশে ডিরেকশন কোন দিকে আসতেছে, তল বরাবর বাইরের দিকে। ওকে, তার মানে ওই যে সেকেন্ড তারটা, এই সেকেন্ড তারের জন্য কারেন্ট প্রবাহের বা এই সেকেন্ড তারের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহের জন্য এই পয়েন্টে তৈরি হওয়া চৌম্বক ক্ষেত্রের মান হবে একদম এক্স্যাক্ট এইটা, এবং ডিরেকশনও কোন দিকে হবে, ডিরেকশনও হবে তল বরাবর বাইরের দিকে। সেম হিসাব তুমি যদি 3 নাম্বার তারের চিন্তা করো, সেম মান আসবে, সেম ডিরেকশন আসবে, কারণ 3 নাম্বার তারের জন্য দেখবা লম্ব দূরত্ব আসতেছে ওইটাই, এবং অ্যাঙ্গেল কি আসতেছে, অ্যাঙ্গেলও 45 আসতেছে। এই অ্যাঙ্গেল কি হবে 45 ডিগ্রি, এই অ্যাঙ্গেল কি হবে 45 ডিগ্রি, লম্ব দূরত্ব কত হবে l/2। সিমিলারলি এখানেও যদি হিসাব করো এটার জন্য লম্ব দূরত্ব কত হবে, লম্ব দূরত্ব হবে হচ্ছে l/2, এই অ্যাঙ্গেল কত হবে 45 ডিগ্রি, এই অ্যাঙ্গেল কত হবে 45 ডিগ্রি। ওকে, সো তুমি প্রত্যেকটা পার্টের জন্য হিসাব করো, এই পার্ট এই পার্ট এই পার্ট এই পার্ট সবার জন্য সেন্টারে তৈরি হওয়া চৌম্বক ক্ষেত্রের মান হবে হচ্ছে μ0I ডিভাইডেড বাই √2 ইনটু πl, এবং সবগুলো চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন কোন দিকে হবে, তল বরাবর বাইরের দিকে। তাহলে আমরা বলতে পারি চারটা তারের জন্যই, ওকে এই যে B1 B2 B3 B4 চারটা তারের জন্যই তৈরি হওয়া চৌম্বক ক্ষেত্রের মান সমান, এবং চারটা চৌম্বক ক্ষেত্র কোন দিকে কাজ করতেছে, তল বরাবর বাইরের দিকে। ক্যালকুলেট করে এখানে দাও, কারেন্ট গেছে এইদিকে তাই না, দেখো তো এই যে ঘোরা বাকি আঙ্গুলগুলো এইদিকে, ওকে এইভাবে তল বরাবর বাইরে বের হয়ে আসতেছে। ওকে, সো সবগুলো চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন হবে তল বরাবর বাইরের দিকে। তাইলে ভাইয়া চারটা ভেক্টর রাশি আছে, ঠিক আছে, এবং চারটা ভেক্টর একই দিকে কাজ করতেছে, তাহলে সেই চারটা ভেক্টরের লব্ধি ভেক্টর কি হবে, নিট চৌম্বক ক্ষেত্র কত হবে, নিট চৌম্বক ক্ষেত্র হবে সবগুলা ইন্ডিভিজুয়াল চৌম্বক ক্ষেত্রের মানের যোগফল। কারণ চারটা চৌম্বক ক্ষেত্র একই ডিরেকশনে যদি কাজ করে লব্ধি কি হয়, সবার মানের বীজগাণিতিক যোগফল। তাহলে এই সবগুলোকে যোগ করে দাও বা এটাকে 4 দিয়ে গুণ করে দাও, তাহলেও হয়ে যাবে, তোমার রেজাল্ট আসবে 2√2 μ0I ডিভাইডেড বাই πl। ঠিক আছে, এইটা হচ্ছে নিট চৌম্বক ক্ষেত্র, এবং এটার ডিরেকশনও কোন দিকে হবে, অবশ্যই লব্ধির ডিরেকশন ভেক্টরের ডিরেকশনই হবে, চারটা ভেক্টর একই দিকেই কাজ করতেছে, এটার ডিরেকশনও হবে তল বরাবর বাইরের দিকে। কোন দিকে, তল বরাবর বাইরের দিকে। বুঝেছো, সহজ একদম, পারবা না বলো তো, খুবই সহজ। ওকে, সো একটা বের করলে আসলে বাকি তিনটা অটোমেটিক বের হয়ে যাচ্ছে, একটা বের করতে পারলেই কাজ হয়ে যাবে। দেখেন অ্যাপ্লিকেশনগুলো বুঝছেন কিনা, এই দুইটা ম্যাথ বা অ্যাপ্লিকেশন বা প্রমাণ যেগুলো আমরা শিখলাম বা ফর্মুলা যেগুলো দেখলাম এই পর্যন্ত ক্লিয়ার কিনা। আবারও বলতেছি, এখানে কিন্তু এরকম ভুল হয় যে আমরা একটা অ্যাঙ্গেলকে প্লাস বসে আর একটাকে মাইনাস বসে, কোনো দরকার নাই ভাই, তুমি ফর্মুলাটাই প্লাস দিয়ে লেখো, দুইটা অ্যাঙ্গেলকেই প্লাস বসাও, খালি মাথায় রাখো একটা অ্যাঙ্গেলকে তুমি যেই দিকে যাই হিসাব করবে আর একটা অ্যাঙ্গেলকে উল্টা দিকে যাই হিসাব করা লাগবে। মানে একবার লম্ব রেখা থেকে যদি বাম দিকে আসো আর একবার যাওয়া লাগবে লম্ব রেখা থেকে ডান দিকে। দেখো প্রত্যেকবার সেম কাজ করছি, লম্ব রেখা থেকে একবার নিচে আসছি একবার উপরে, একবার বামে আসছি একবার ডানে, একবার নিচে একবার উপরে, দুইবার দুই দিকে যাওয়া লাগবে। আর অ্যাঙ্গেল অবশ্যই আমরা প্লাস বসাবো, কারণ আমরা মাইনাস ধরেই প্রমাণটা করছিলাম, আর একবার মাইনাস বসানোর দরকার নাই। ঠিক আছে, দেখেন ক্লিয়ার কিনা, ক্লিয়ার হলে আমরা সামনে আগাবো গাইস। ও মাই গড, বেসিক ক্লিয়ার। ভাইয়া ফেসবুক ডিলিট করে দিছিলাম, কত ভাবলাম আসবো না, বাট আপনার জন্য আসতেই হইলো। আরে ভাই ফেসবুকে ডিলিট করে দিছিলি তুই, কি অবস্থা। দেখেন গাইস, ক্রিস্টাল ক্লিয়ার, ক্লিয়ার দাদা, রে সেরা সেরা। ওকে দেখো, তাহলে এটা কি হোমওয়ার্ক দিয়ে দিব এই ম্যাথটা, এই ম্যাথ কি হোমওয়ার্ক থাকবে। দেখেন এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ বা সমবাহু ত্রিভুজাকার কুণ্ডলী, এটা হচ্ছে তার ভর কেন্দ্র। হ্যাঁ, এমটা কি, এমটা হচ্ছে তার ভর কেন্দ্র। সো এটার মধ্যে কারেন্ট সার্কুলেট করতেছে। এই এই অকাশটা কি করছে, এটা ডিরেকশনটা এইদিকে দাও, এটা ডিরেকশনটা এইদিকে হবে, এটা এইদিকে, এটা হচ্ছে এইদিকে। ওকে, সো এই যে এই কুণ্ডলীর মধ্যে কারেন্ট সার্কুলেট করতেছে, আপনাকে বলছি সার্কুলেটিং কারেন্টের জন্য এই পয়েন্টে তৈরি হওয়া চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে। কাজ একদম আগের মতো, একটু বুদ্ধি খাটাইলেই করে ফেলতে পারবেন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক রইল। ওকে, পরের দিন শুরুতে এসে আমি করাই দিবনি, বাট আপাতত হচ্ছে এটা হোমওয়ার্ক হিসাবে দিয়ে রাখলাম। ওকে, এবার আসো, এবার হচ্ছে আরেকটা সুন্দর জিনিস, সেটা হচ্ছে ইনফাইনাইট তার কই গেল। আচ্ছা, এটাও কি হোমওয়ার্ক দিয়ে দিব। দেখো এটা না খুব সহজ, বলো তো এটা কত হবে। এই এটা যদি না পারছো, এই বলা পান, এটা যদি না পারোস তাইলে কিন্তু খবর আছে। ঠিক আছে, দেখ এখানে একটা তার আছে, এখান থেকে শুরু এখান থেকে শেষ। এখন বলছে তার যেই বরাবর আছে সেই বরাবরই একটা পয়েন্ট আছে, এই পয়েন্ট, এই পয়েন্টে চৌম্বক ক্ষেত্র কত। ভাই এই পয়েন্টে চৌম্বক ক্ষেত্র হবে 0,
কত হবে? 0। কেন ভাইয়া, কেন 0 হবে? আচ্ছা, এটা কয়েকভাবে দেখাইতে পারো। প্রথমত হচ্ছে তুমি এখান থেকে এই পয়েন্ট থেকে একবার তারের এই প্রান্তের সাথে সংযোজক সরল রেখা আঁকো, সেটা কেমন হবে? সেটা অবশ্যই লাইন বরাবরই হবে। আঁকো সংযোজক সরল রেখা এই লাইন বরাবর হবে, ঠিক আছে? আর একবার এই প্রান্তের সাথে সংযোজক সরল রেখা আঁকো, সেটাও কি হবে? সেটাও এই লাইন বরাবর হবে। তুমি লম্ব রেখা আঁকো, লম্ব লাইনটাও এই লাইন বরাবরই হবে। তার মানে এইবার মধ্যবর্তী কোণ কত? দেখো আমাদের মধ্যবর্তী কোণের কনসেপ্টটা কি ছিল? এই হচ্ছে লম্ব রেখা, ঠিক আছে? এবং এই বরাবর হচ্ছে এক প্রান্তের সংযোজক সরল রেখা, এই বরাবর হচ্ছে আরেক প্রান্তের সংযোজক সরল রেখা। এই পাশের অ্যাঙ্গেলটাকে আমরা বলতাম θ1 বা φ1, যেটাই বলো φ1, এবং এই পাশের অ্যাঙ্গেলটাকে আমরা বলতাম হচ্ছে φ2। এইবার তিনটা লাইন যদি এক বরাবরই হয়, ধরো এই মাঝখানের যে লাইনটা সে যেই বরাবর আছে, এই সাদা দুইটা লাইনও সেই বরাবরই আছে। এই পাশের লাইনটা আছে এই বরাবর, কোন বরাবর? এই বরাবর, এবং এই পাশের লাইনটা আছে হচ্ছে এই বরাবর। তিনটা সমান্তরাল, একদম একই বরাবর আছে। এইবার মধ্যবর্তী কোণ কত হবে? দুইটা সমান্তরাল সরল রেখার মধ্যবর্তী কোণ কত ভাই? 0 ডিগ্রি। তার মানে এবার φ1 এর মানও 0, ওকে, φ2 এর মানও 0। যদি φ1 φ2 0 হয় তাহলে b এর মান কত হবে? b হচ্ছে মিউ নট i ডিভাইডেড বাই 4 পাই a, ঠিক আছে, ইনটু হচ্ছে sin φ1 প্লাস sin φ2। φ1 φ2 এর মান কত? 0। তাহলে মিউ নট i ডিভাইডেড বাই 4 পাই a sin 0 প্লাস sin 0। আমার রেজাল্ট কত আসবে? 0। বুঝছো? সো একটা তারের লাইন বরাবর যদি কোনো পয়েন্ট নাও, সেখানে কিন্তু কোনো চুম্বক ক্ষেত্র পাবা না। তুমি বামে পাবা, উপরে পাবা, নিচে পাবা, ডানে পাবা, সব জায়গায় পাবা, বাট তার যেই বরাবর আছে সেই বরাবর কোনো চুম্বক ক্ষেত্র নাই। তাহলে আমি যদি তোমার বলি এখানে আছে তার, কোথায় আছে তার ভাইয়া? তার আছে এখানে, লেট সাপোজ এখানে আছে তার, আমি তোমাকে দিয়ে বললাম এই পয়েন্টে চুম্বক ক্ষেত্র কত? একদম তার বরাবর এই পয়েন্টে চুম্বক ক্ষেত্র 0। ওকে ভাইয়া, এই পয়েন্টেও কি চুম্বক ক্ষেত্র 0? না, শুধুমাত্র তার বরাবর চুম্বক ক্ষেত্র 0। তাহলে যদি বলি ভাইয়া এই পয়েন্টে চুম্বক ক্ষেত্র কত? এই পয়েন্টেও চুম্বক ক্ষেত্র 0। তার বরাবর যে লাইনটা, সেই বরাবর বা সেই লাইনের উপর অবস্থিত যে কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্র কত হবে? 0 হবে। ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট ফর এমসিকিউ, ঠিক আছে? ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। আমার কারেন্ট পরিবাহী যে তার, সেই তার বরাবর যদি কোনো পয়েন্ট অবস্থিত হয় এবং সেই পয়েন্টে যদি তোমাকে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে বলে, সেটা কি আসবে? সেটা অলওয়েজ 0 আসবে। ঠিক আছে, পারবো? কোনো কনফিউশন নাই? ভেরি গুড। তাহলে হচ্ছে এইটা তোমাদের হোমওয়ার্ক থাকুক। হ্যাঁ, আমরা আজকে ইনফাইনাইট ওয়্যারে মনে হয় নাই যাই। ইনফাইনাইট ওয়্যার বা অসীম যে তারটা, সেটা আমরা পরের দিন শুরু করবো, ঠিক আছে? অসীম দৈর্ঘ্যের তার হচ্ছে আমরা নেক্সট দিন শুরু করবো নি। এখানে ইনফাইনাইট ওয়্যার আছে, সেমি ইনফাইনাইট ওয়্যার আছে, তার উপর হচ্ছে দুইটা ছোট্ট ছোট্ট এক্সাম্পলও আছে, ঠিক আছে? বা তোমরা চাইলে এগুলো একটু ট্রাইও করতে পারো, আমি হোমওয়ার্ক দিয়ে দিতে পারি। এটা ট্রাই করতে পারো, এটা যদি ইনফিনিটি ওয়্যারের না, এটা ট্রাই করতে পারো। এটা হচ্ছে হোমওয়ার্ক 2, ওকে? এই দুইটা ট্রাই করো, হোমওয়ার্ক 2। দেখো, এটা আমি একটু বলে দিই। এখানে তার হচ্ছে এতটুকু, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে তার, ঠিক আছে? এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের তার, এতটুকু হচ্ছে তার। এই তারের মধ্যে দিয়ে আই পরিমাণ কারেন্ট ফ্লো করছে, ঠিক আছে? এখান থেকে একটা ডিসটেন্স দেওয়া হচ্ছে ডি। হ্যাঁ, এই ডিসটেন্সটা ডি দেওয়া আছে। কোনটা? এইটা হচ্ছে ডি দেওয়া আছে, ওকে? এবং তোমাকে বলছে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60, ওকে? দিয়ে দিছে আর কি এরকম ইচ্ছা করে। দিয়ে তোমাকে প্রশ্ন করছে এই যে পয়েন্টটা এম পয়েন্ট, এই পয়েন্টে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করো, ঠিক আছে? এর বুদ্ধি খাটাতে হবে, একটু মাথা খাটাও, ওকে? সো এই পয়েন্টে চৌম্বক ক্ষেত্রটা বের করতে হবে। এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড ইজ ইকুয়ালস টু হোয়াট? অ্যাপ্লাই ইওর ব্রেন সেলস। তোমার যে ধূসর মস্তিষ্ক কণাগুলো আছে বা মস্তিষ্কের কোষগুলো আছে, সেগুলোকে একটু কাজে লাগাও। গ্রে ব্রেন সেলসগুলোকে একটু কাজে লাগাও, তাহলে হোমওয়ার্ক 2টা সলভ করতে পারবা। হোমওয়ার্ক 1টা সহজ, হোমওয়ার্ক 1 নিয়ে প্যারা হবে না, বাট হোমওয়ার্ক 2টা হচ্ছে চিন্তা করার মতো। এটা একটু চিন্তা করো, হ্যাঁ? অ্যাঙ্গেল নিয়ে এখানে একটু ভালোই খেলাধুলা আছে, একটু মাথা খাটাইলেই বুঝতে পারবা, ওকে? তাহলে তো পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। দেখেন, এই পর্যন্ত বুঝে থাকেন। আর আপনাদের একটা এক্সট্রা ক্লাস হবে। এক্সট্রা ক্লাসটা আমি মোস্ট প্রবাবলি হচ্ছে ফ্রাইডেতে নিব, ওকে? মোস্ট প্রবাবলি ফ্রাইডেতে নিব। ফ্রাইডেতে তোমাদের ফার্স্ট পেপার ব্যাচে মনে হয় ক্লাস থাকবে, 2টা ব্যাচে এক্সট্রা ক্লাস নেওয়া লাগতেছে। এই উইকটা একটু হচ্ছে এলোমেলো হয়ে গেছে। উইকের প্রথম 2টা দিন আমি নিজেই একদিন হচ্ছে দাওয়াতে ছিলাম, আর গতকাল হচ্ছে তোমার ব্যাচ লঞ্চ করা লাগলো, এজন্য হচ্ছে 2 দিন 2টা ব্যাচে এই ক্লাস মিস গেছে। বাট সমস্যা না, আমরা এই উইকে ক্লাস কভার করে ফেলবো। তোমাদের ক্লাসটাও এক্সট্রা ক্লাস হিসেবে নিয়ে নিব, ফার্স্ট পেপারেরটাও এক্সট্রা ক্লাস হিসেবে নিয়ে নিব, তাইলে আর কারো কোনো সমস্যা হবে না, ঠিক আছে?
ওকে, তাহলে আই গেস আজকে এই পর্যন্ত থাকুক গাইস। আপনারা একটু বাসায় পড়াশোনা করেন, এই প্রবলেমগুলো হচ্ছে আপনারা বইয়ের মধ্যেও খুঁজে পেয়ে যাবেন। দেখবেন বায়োট-স্যাভার্ট লর প্রয়োগ নামে লেখা আছে, বেশ কিছু প্রবলেম দেওয়া আছে। সো তার মধ্যে কয়েকটা তো করাই দিলাম, আর বাকি যেগুলো আছে ইনফাইনাইট ওয়্যারেরটা আমি এখনো করাই নাই। ইনফাইনাইট ওয়্যারেরটা হচ্ছে পরের দিন করাবো। আর ইনফাইনাইট ওয়্যার বা সেমি ইনফাইনাইট ওয়্যার রিলেটেড বেশ কিছু প্রবলেম আছে, ডিজাইন প্রবলেম বা যেই টাইপের কিছু প্রবলেম আছে, সেগুলো আমরা পরের দিন করব। এবং তারপর হচ্ছে আমরা নেক্সট টপিকে চলে যাবো। সো আমাদের প্রথম পার্টের কিন্তু অনেক কিছু অলরেডি পড়া শেষ, তোমরা বুঝতেছো না আমাদের চুম্বক ভালো আগায় গেছে। তোমরা যে এত ইজিলি ক্যাচ করতে পারো চুম্বক, আমিও বুঝি নাই। যাই হোক, গ্রেট। হ্যাঁ, হোমওয়ার্ক দেন দাদা, আর বর্গ ত্রিভুজ বাদে অন্য কিছু আনেন, এগুলো তো মুখস্থ হয়ে গেছে। এই যে এটা করিস, ঠিক আছে, এটা সলভ করো, ঠিক আছে। এখন আমি কি নিয়ে আসবো? আমি কি নতুন একটা শেপ পয়দা করে নিয়ে আসবো? যাই হোক গাইস, তাহলে আজকের মতো এই পর্যন্তই। সবাই খাওয়া দাওয়া করে ঘুমাই যান। ছোট ছোট ক্লাস করতেছেন, ভালোই আছেন আপনারা। আপনাদের একদিন বড় ক্লাস নিয়ে তাক লাগাই দিব। আজকের মতো বিদায়, পড়তে থাকো। কালকে ফার্স্ট পেপার ব্যাচে দেখা হচ্ছে, আর পরশুদিন তোমাদের সাথে সেকেন্ড পেপার ব্যাচে দেখা হচ্ছে। টাটা।